আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমাদের এবং আপনার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। অনেক ধন্যবাদ বিপুল। ধন্যবাদ আপনার দর্শকদেরকে। তো আপনার ইয়েটা হতে পারতো, মানে কি বলে, টাইটেলটা হতে পারতো জুলাই পদযাত্রা শুরুতেই ধাক্কা। এখন এইটাই যদি তারা করে থাকে তাহলে তো সত্যিই ধাক্কা, মহা ধাক্কা। এই যে ভয় ঢুকিয়ে দেওয়া হলো, এই ভয় কিন্তু আর পিছু ছাড়বে না। এই ভয় কিন্তু সারাক্ষণ তাদের পিছু তাড়া করবে সব কিছুর মধ্যে। তারা মানে আগেই হয়তো ভয় পেয়ে গেছে, যে কারণে নিজেরা এটা ঘটিয়ে এখন সেনাবাহিনীর প্রহরা চাচ্ছে, অথবা র্যাবের প্রহরা চাচ্ছে, অথবা সোয়াটের প্রহরা চাচ্ছে, অথবা মানে এমন একটা প্রহরা ব্যবস্থা চাচ্ছে যে তাদের পুরো নিরাপদ তারা ভাবতে পারে। আর একটা হলো আসলেই আওয়ামী লীগ এটা করেছে। তাহলে তো যদি ভয় নাও পেয়ে থাকে, আওয়ামী লীগ কিন্তু তাদেরকে ভয় ধরিয়ে দিল। আমি এক ভিডিও, 2-3টা ভিডিও দেখেছি ওখানকার। সেখানে আপনার শান্তহন দেওয়া শুরু একটা ভিডিও দেখলাম যে যার বক্তৃতার সময় এটা হয়েছে, নগর কি নাম যেন না, সার্জিস আলম না, এটা না, এই গার্বেজ আলম চিৎকার করতেছে, এই শহর আমাদের অমুকের শহর, এই শহর আমাদের অমুকের শহর, এইখানে এই করেছে, এখানে ওই করেছে, এখানে সেই করেছে। কিন্তু জনগণ কিন্তু, ওখানকার লোকজন কিন্তু পালাচ্ছিল। অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা ছিল, সেই টুপিওয়ালা দাড়িওয়ালা যথারীতি বোঝাই যায় যে জামাত শিবির তাদেরকে হেল্প করতে গেছে, ওখানে জামাতিরা গেছে, সেগুলো কিন্তু পালাচ্ছে। ওরা কিন্তু আর নাই ওখানে, পুরা ফাঁকা করে ফেলা দিচ্ছে। শুধুমাত্র মঞ্চে গোপালগঞ্জের যে ক্যারেক্টারটা ছিল, যে মঞ্চের মধ্যেই ওরা নিজেদেরকে ঘেরাও করে রেখে নিজেদেরকে ইয়ে করছে, এখানে একই রকম করে তারা। কিন্তু আমি নাহিদ ইসলামকে এখানে দেখলাম না। নাহিদ ইসলাম কিন্তু থাকার কথা ছিল, নাহিদ ইসলামকে দেখলাম না। নাহিদ ইসলাম ছিল, কিন্তু আমি ভিডিওতে দেখি নাই। তার মানে নাহিদ ইসলামকে তারা ঘেরাও করে ফেলছে, ঘেরাও করে ফেলছে আর কি। তাহলে ওখানে আর কে কে ছিলাম জানি না, শুধু সার্জিস আলমকে হুঙ্কার দিতে, বিড়ালের মতো হুঙ্কার, হুঙ্কারও কিন্তু গলা দিয়ে সর বাইরিতেছে না। কিন্তু আরেকটা ভিডিও আমি দেখেছি যে মাঠে দর্শকরা দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ, দৌড়াদৌড়ি করতে করতে একে ওদিকে তো পালা যাচ্ছে, চেয়ার টেয়ার সব উল্টানো পাল্টানো, এটার একটা ভিডিও দেখছি। আর ওদিকে মাইকে একজন মহিলা অনেক জোরে জোরে বলতেছেন, আপনারা শান্ত হন, আপনার কোনো কিছু, আপনারা বসেন, অমুক। কে শোনে কার কথা? সব তো পারে ভাই। বোমার আওয়াজ শুনলে এই সময় আর আওয়ামী লীগ আইছে, আওয়ামী লীগ আইতেছে, এটা তো আছেই। তো এই ভয় গেছে। তো এই পরিস্থিতিতে আপনি বলেন, এদের শুরুটা আপনি, আমার মনে হয় তারা বড় ধরনের একটা ধাক্কাই খেয়েছে, বড় ধরনের মানসিক ধাক্কা বলতে পারেন। কারণ ভবিষ্যৎ মানে সামনের প্রোগ্রামগুলি তারা কোন অজুহাতে ক্যান্সেল করে। আপনি বলছেন 6টার কথা, তারা কিন্তু আরেকটা ক্যান্সেল করছে, একদম খুবই মানে সামান্য অজুহাতে। এটা বোধহয় 2-1 দিনের মধ্যে আছে। কক্সবাজার কবে আপনি রোহিঙ্গা ক্যাম্পে একটা ভূমিধস এসেছে, ছোট্ট একটা টিলার মধ্যে। ওনারা কি টিলার উপরে সমাবেশ করবে, টিলার উপর প্রতিবাদ সমাবেশ করবে, টিলার উপরে পদযাত্রা করবে? তার কি এর অজুহাত খুঁজতেছে। এখন কোথাও ভারী বৃষ্টিপাত হলে তারা বলবে বৃষ্টিজনিত কারণে আমরা যেতে পারছি না। ঠিক আছে, কোথাও একটু ধরেন এখন তো কুয়াশার সময় না, এখন আর কি হইতে পারে? ধরেন একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হইলো, তারা অজুহাত দেখা যায় এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, 2জন মানুষ মারা গেছে, তাদের প্রতি শোক জ্ঞাপন করে আমরা আর ওখানে গেলাম না। এখন এই ধরনের ছোটোখাটো অজুহাত দেখায় কিন্তু তারা এইসব প্রোগ্রাম ক্যান্সেল করতে পারবে, শুরু করবে। এখন 60টা অলরেডি ক্যান্সেল করছে, একটা ডিসরাপশন হয়ে গেছে, কয়টা? 8টা। আর বাকি কয়টা আছে? 50টা। 50টা, হ্যাঁ। তো এইগুলো দেখবেন যে এরকম এই টুটকা ফাটকা কোথাও যদি বাজি ফোটার জন্য তারা বলবে যে ওখানকার পরিস্থিতি ইয়ে না। এখন আমাদেরকে এক পর্যায়ে দেখবেন যে পুলিশকে ব্লেম করা শুরু করবে, গোয়েন্দা বাহিনীকে ব্লেম করা শুরু করবে, যেটা ওরা গোপালগঞ্জে করেছে। গোয়েন্দা বাহিনী আমাদেরকে এটা করে নাই, গোয়েন্দা বাহিনী আমাকে ওইটা করে নাই, গোয়েন্দা বাহিনী আমাদের সঠিক তথ্য দেয় নাই, ওই সেই করা শুরু। এখনও বলবে গোয়েন্দারা আমাদের সিরাজগঞ্জ থেকে ভালো তথ্য দেয় নাই বলে আমরা ওখানে যেতে পারছি না, গোয়েন্দারা আমাদেরকে এটা করছে বলে আমরা এটা দেব না, গোয়েন্দা আমাদের ভুল তথ্য দিচ্ছে বলে আমরা এটা। এই দেখবেন গোয়েন্দাদের উপরে, পুলিশের উপরে দায় দিবে। তারপরে এক পর্যায়ে এসা কি করবে? স্বরাষ্ট্রমন্ত্রীর পদে, যেটা অলরেডি শুরু করছে। কিন্তু তারা এইটা যে এই যে বোমা ফাটছে এই জন্য পুলিশকে দায়ী করার জন্য বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়ী করার জন্য অলরেডি কিন্তু যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে নাই, সে কিন্তু নিউ ইয়র্কে কোনো একটা প্রোগ্রামে অংশ নিতে, হ্যাঁ, প্রোগ্রামে জয়েন করতে গেছেন তিনি। ইয়াতে নিউ ইয়র্কে অলরেডি এখানে ব্লেম করা শুরু করছে যে কি তাও এটা কি নিউ ইয়র্কে গেছে ওইটার জন্য বলছে
যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের এলাকায় মাদক নিয়ন্ত্রণ করতে পারে, তিনি দেশ চালাবেন কেমনে? মানে বলতে তো পারতেছে না স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি আমার পুলিশ টুলিশ দিচ্ছ না, এই জন্য আমার ইয়ে হচ্ছে, কিন্তু এখানে বোমা ফাটাইছে ওরা, তুমি আমাদের দেশ, এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা তো করতে হয়, স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ে করতেছে। আরেকটা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছে ওই বাহিনীগুলো পাওয়ার জন্য, যে তুমি আমরা না দিলে কিন্তু আমরা মাত্র সবে মূলর এক পাত্র, আমরা মাত্র এক পাতা শুরু করছি চোরাকার বাড়ি দিয়ে, মাদক চোরাকার বাড়ি দিয়ে, এরপরে বাকিটা তোমার উপরে শুরু করবে, এরপরে বলবে যে তোমার সাথে এসালামের সম্পর্ক আছে। আমি কিন্তু বলছি না যে স্বরাষ্ট্রমন্ত্রী এসালামের সাথে, আমি কিন্তু বলছি না, বলছে কিন্তু ওরা কিন্তু আগে বলতে হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এসালামের গাড়িতে করে চলাফেরা করে, অমুক করে, ওরা কিন্তু বলে, আমি কিন্তু বলছি না, কিন্তু আমি ওদের কথা বলছি। যে কারণে জুলাই অভিশপ্ত, আমার মনে হয় সরাসরি যদি লিখতেন যে জুলাই অভিশপ্ত এবং দাড়ি, তাহলে আরো সুন্দর হইতো। জুলাইটা আমাদের জন্য এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আপনি সেটা রাজনীতিতে বলেন, অর্থনীতিতে বলেন, গণতন্ত্রায়নের জন্য বলেন, আইন শৃঙ্খলার জন্য বলেন, চিকিৎসার জন্য বলেন, শিল্পের জন্য বলেন, কারখানার জন্য বলেন, চাকরির জন্য বলেন, কর্মক্ষেত্রের জন্য বলেন, জুলাই এই মুহূর্তে আসলেই বাংলাদেশের মানুষের জন্য অভিশাপ নিয়ে এসেছে এবং আসলেই অভিশপ্ত প্রমাণ হয়ে গেছে। আপনি দেখলেন সর্বশেষ আমরা যা দেখলাম, শেষ মুহূর্তে আমাদের দুর্ভাগ্য যে আমেরিকার মুসলেকা এবং দাসত্ব প্রমাণ করতে এতই তারা বেপরোয়া হয়ে গেছে যে স্বাধীনতা দিবস পালন করতে হয় বাংলাদেশের পবিত্র সংসদের পাশেই। পারলে এরা সংসদের ভবনের ভিতরে গিয়ে পারলে এরা আমেরিকার স্বাধীনতা দিবস পালন করত। এর চেয়ে আর কি অভিশাপ আমাদের জীবনের জন্য আসতে পারে? আমেরিকা বাংলাদেশে তাদের স্বাধীনতা পালন করতেই পারতো, কোনো স্টেডিয়ামে, কোনো কলেজে বা যে কোনো জায়গায় করতে পারতো, সেখানে আমন্ত্রণ দিত। প্রয়োজন আমাদের কমরেড যারা মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী, কিন্তু তাদের দাওয়াত দিত যে আজকে আমার মনে করেন আমার সাথে আপনার বিরোধ, আমার মেয়ের বিয়ে, আপনি তো আসবেনি, আপনার বোনের বিয়ে আমি তো যাবো, এটার বদান্যতা, এটা হচ্ছে সৌজন্যতা। কমরেডেরা মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী, কিন্তু তাদের স্বাধীনতা দিবসের দাওয়াত দিলে অবশ্যই যেতেন। কিন্তু সেটা আমাদের বাংলাদেশের সরকার কেন করবে? বাংলাদেশের চিফ হুইপ গিয়ে সেখানে কেন ভাষণ দিবে? বাংলাদেশের মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মুসলেকা সহকারী স্পিকার, তারা কেন সেখানে যাবে? আমরা তো বুঝি না, আমাদের মাথায় এটা ঢুকে না। সুতরাং আমার কাছে আসলেই মনে হচ্ছে আপনি যেটা যে ডট ডট দিয়েছেন, যে কারণে জুলাই অভিশপ্ত ডট ডট, আপনি অর্থাৎ হ্যাঁ না কিছুই বলেন নাই, ঠিক আছে, আপনি বিচারক এটাই বলবেন, কিন্তু এটা দাঁড়িয়ে দিলেই ভালো হতো যে জুলাই অভিশপ্ত হয়ে গেছে বা অভিশাপ নিয়ে এসেছে বাংলাদেশ। আমাদের সকলেরই বাক স্বাধীনতা আছে, কমরেড সেটা অভ্যুত্থান বলতেই পারেন, তার ব্যাপার। আমি এটাকে অভ্যুত্থান মনে করি না। এটাও যদি অভ্যুত্থান হয়, সেটা পাকিস্তানপন্থী জঙ্গিবাদীদের উত্থান হয়েছে। যদি আমার কমরেডদের উত্থান হইতো, তাহলে সেটাকে অভ্যুত্থান বলতাম, আমার আপত্তি ছিল না। যেটা কমরেড আমার প্রিয় কমরেড মাঝখানে বলেছেন যে এটা যদি বাম প্রগতিশীলদের হাতে থাকতো, আমি অবশ্যই অভ্যুত্থান বলতাম, ঘটনা যাই ঘটুক। কিন্তু আমি দেখেছি এটা সেই অভ্যুত্থান ঘটেছে, আপনি যেটা শিরোনাম দিয়েছেন, অভিসম্পাত হয়ে এসেছে আমাদের জন্য। আমাদের মুক্তিযুদ্ধকে সরাসরি আঘাত করেছে, আমাদের ৭২-এর সংবিধানকে সরাসরি আঘাত করেছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ভুলুণ্ঠিত করেছে। তারা প্রকাশ্য বলেছে যে এই ২৪শে জুলাই ঘটেছে কোট অ্যান্ড কোট মুক্তিযুদ্ধের বিরোধিতা করে। এটা তাদের যে এখন আমার প্রিয় কমরেড, তিনি, আমি তাকে আমার অন্তত পক্ষে ৩৫ বছর যাবত তাকে রাজনীতি করতেই দেখলাম, আমি তাকে এত বড় জাতীয় বীর হইতে আমি দেখলাম না। উনি কেন? আমাদের মহান কমরেড সেলিম ভাইকেও আমরা এত বড় নেতা হইতে দেখলাম না। যেভাবে হাদিকে এত বড় নেতা বানানো হলো, আমি তার সেই প্রাইভেট পার্টসের যে শব্দ, সেটা আমি উচ্চারণ করতে চাই না। কেন? এটা কিভাবে হলো? এটা কেন? আমি কিভাবে এটা বিপ্লব বলতে পারি, অভ্যুত্থান বলতে পারি? এখানে যদি কমসে কম কমরেড রুবেলকে আমি দেখতাম, কমসে কম আমি চাইছিলাম এখানে যদি সিরাজুল ইসলাম চৌধুরীকে দেখতাম, এইখানে যদি আমি রহিন হোসেন প্রিন্সকে দেখতাম এমপি হতে, মন্ত্রী হতে বা ক্ষমতা দখল করতেও, আমি সেটাকে অভ্যুত্থান করতে রাজি ছিলাম। আমি এটা অভ্যুত্থান বলতে পারি না, কারণ যেখানে জামাতের আমির দাঁড়িয়ে থেকে বলেছে তারা ৪৭-এর চেতনায় বিশ্বাস, তারা এখন বিরোধী দল, আমি কিভাবে বলবো এটা অভ্যুত্থান? অভ্যুত্থান হচ্ছে, যদি এটা অভ্যুত্থান হতো তাহলে বাংলাদেশের অর্থনীতির আমূল পরিবর্তন করত, বাংলাদেশের শিক্ষানীতি, বাংলাদেশের সমাজনীতি, রাষ্ট্রনীতির আমূল পরিবর্তন ঘটতো। কিন্তু আমরা তো দেখলাম না। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে তাড়ানো হলো। ওকে, শেখ হাসিনা খুব খারাপ, ধরে নিলাম। কমরেড মঈনুদ্দিন খান বাদল, ধরে নিলাম শেখ হাসিনা খুবই মন্দ শাসন করেছেন, ধরে নিলাম, আমি বিতর্কে যাচ্ছি না, ধরেই নিলাম তিনি মন্দ শাসন করেছেন। এখন যারা এসেছে তারা তার চাইতে কি কম মন্দ?
কমসে কম 100 গুণ বেশি মন্দ। যদি আপনি মন্দর বাটখারা নিয়ে আসেন তাও পাবেন। আওয়ামী লীগের আমলে তো কোনো দল নিষিদ্ধ ছিল না, তাহলে আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিস্ট হলো? যদি ধরে নিলাম আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তাহলে এখন যারা আছে তারা কি? তারা তো আলট্রা ফ্যাসিস্ট। তো অভ্যুত্থান করে আসলে তো জনগণ না খেয়ে থাকতো না, জনগণের চাকরি যেত না। আমাদের কমরেডরাই তো বলতেছেন, তারাই তো আন্দোলন করতেছেন, চাকরি চলে যাচ্ছে। এবং আমরাও দেখছি, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পাঠ্যসূচি থেকে, পাঠ্য বই থেকে বঙ্গবন্ধুর ভাষণ, ৭১-এর ৭ই মার্চের ভাষণ আপনি বাদ দিয়ে দিলেন। এটাকে আমি কিভাবে অভ্যুত্থান বলবো? এটা তো আমি অভ্যুত্থান বলতে পারি না। আমি চাই এটাকে অভ্যুত্থান বলতে চাই, কিন্তু আমি তো চাইলেও পারবো না। এখন তার বাক স্বাধীনতা আছে, আমারও বাক স্বাধীনতা আছে, আমাদের কবিবররা আছে, আপনারা আছে। আমরা এটা বলতেই পারি যার যার দাবি থেকে, কিন্তু আমার কাছে এটা কোনো অভ্যুত্থান নয়। যদি এটা অভ্যুত্থান হতো, তাহলে আপনি অভিশপ্ত শব্দটাই লিখতে সাহস পেতেন না, বা আপনি লিখতেন না, আপনি লিখতে পারতেন না। যারা স্লোগান দিয়ে আসলো মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এসেই তারা ৩২ নম্বর ভেঙে ফেললো। মব যে সন্ত্রাস হয়েছে, আইন শৃঙ্খলার যে চরম অবনতি, আওয়ামী লীগের আমলে তো এত অবনতি ছিল না, কোনো সন্দেহ নাই। যেটা আমাদের কবিবর বলেছেন, আওয়ামী লীগের শাসন অপশাসন নিয়ে বিতর্ক আছে। আমরা দেখেছি কিভাবে বামপন্থীদের ছাত্রলীগ যুবলীগ এসে দৌড়াইতো, আমি নিজে সাক্ষী, এগুলো দেখেছি, আমি অস্বীকার করছি না। কিন্তু তাই বলে কি ছাত্র ইউনিয়ন নিষিদ্ধ করেছিল, ছাত্র শিবির নিষিদ্ধ করেছিল, কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করেছিল, বিএনপি নিষিদ্ধ করেছিল, জামাত নিষিদ্ধ করেছিল? করেনি। কিন্তু আজকে মুক্তিযুদ্ধের একটি পক্ষের দলকে আপনি নিষিদ্ধ করে আপনি যদি বলেন অভ্যুত্থান, কিসের অভ্যুত্থান আমি তো বুঝে উঠতে পারলাম না। আপনি যদি আজকে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করেন, যদি বলেন এটা অভ্যুত্থান হয়েছে, পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন, তাহলে অভ্যুত্থান। যদি বলেন আমেরিকার স্বাধীনতা দিবস পালন করার জন্য হয়েছে, অভ্যুত্থান। যদি বলেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে, তাহলে ঠিক আছে, শব্দটা বলতে হবে যেটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, যেটা ওই যে সকল সে হাদি জাতীয় নেতা বনে গেছে, সে এখন জাতির পিতা হয়ে গেছে। অবশ্য আমাদের না, কমরেড রুবেলেরও না, কবিবরের তো নয়, আপনারও না, জামাতিদের জাতির পিতা হয়ে গেছে। আপনি কল্পনা করতে পারেন একবার? এই পাকি বীজদের জাতির পিতা বলতে পারেন নাকি? হ্যাঁ, পাকি বীজদেরও জাতির পিতা। আসলে তো জাতির পিতা হয় না, কারণ ওর বয়স তো আমার হাঁটুর সমান। আমাদের রাজনীতির বয়স ওর বয়স তার চেয়েও কম, ওর বয়স। তো ওই হাদি ওটা হইলো জাতির ভাইয়া বলতে পারা যায়। কি বলেন কমরেড? তাকে জাতির পুত্র বলা যেতে পারে, জাতির জনক বলা যায় না, যদিও তার ওইরকম, এটা আমি বলি না, এটা কি ওই যে শিবির থেকে আসা, কি গণ অধিকার পরিষদ থেকে আসা ভাইয়া আবার বিএনপি সে রাশেদ এই কথা বলেছে। এটা আমার কোনো বক্তব্য না। আর এই বিপ্লবের যেটাকে আপনারা অভ্যুত্থান বলতে চান, আমার প্রিয় কমরেড, আমরা দেখেছি আমেরিকার প্রেসিডেন্ট কি বলেছে, আমরা দেখেছি সরাসরি এই দেশ নিয়ে বলে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে কি পারবে না, সেটা কমরেড রুবেল সাহেব বলতে পারেন, আমি বলতে পারি, কই পারবো, আপনি বলতে, বাংলাদেশের যে কোনো নাগরিকের এটা বলার অধিকার আছে যে আমি কমরেড রুবেলকে রাজনীতি করতে দেবো কি দেবো না, দুইটাই বলতে পারি। আমাকে কথা বলতে দেবে কে দেবে না, বাংলাদেশে ঢুকতে দেবে কে দেবে না, আমাকে রাজনীতি, এটা যে কোনো ব্যক্তি বলতে, আমার পক্ষ থাকতে পারে, বিপক্ষ থাকতে পারে, কিন্তু আমাকে কি ভিনদেশি কোনো লোক বলতে পারে? কমরেড রুবেলের সাথে আমার রাজনৈতিক বিরোধ, মতবিরোধ থাকতে পারে। কেউ যদি বলে কোনো ভিনদেশি মানুষ যে তাকে রাজনীতি করতে দেওয়া হবে না, বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, আমি তো বলবো তুমি কে ভাই? কমরেড রুবেল রাজনীতি বাংলাদেশে কমরেডরা করবে কিনা সেটা তো বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। আমি রাজনীতি করবো কিনা সেটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। আমি কমরেড রুবেলের বিরোধিতা করতে পারি, কমরেড রুবেল আমার বিরোধিতা করতে পারে, কোনো সন্দেহ নাই। কিন্তু থার্ড পার্টি এসে বলবে অমুককে ফরিদকে রাজনীতি করতে দেওয়া যাবে না বা কমরেডকে, আমি মেনে নিব না। শেখ হাসিনাই বাংলাদেশে ঢুকবে কি ঢুকবে না এটা আর একটা দেশ বলবে, এটা তো হয় না। বাংলাদেশের মানুষ যদি মনে করে শেখ হাসিনা ফ্যাসিস্ট, ঢুকতে দেবে না। বাংলাদেশের মানুষ যদি মনে করে তিনি শেখ হাসিনা আর্টিস্ট, তাহলে তাকে আবার স্বাগত জানাবে। সেটা বাংলাদেশের জনগণের ব্যাপার। অন্য দেশ কেন বলে? আমার আপত্তিটা এখানে, আমার আপত্তিটা এখানে যে বাংলাদেশে অভ্যুত্থান ঘটলে পাকিস্তান সংসদে কেন তাদের জন্য শুভকামনা জানানো হয়, আমার আপত্তিটা সেইখানে। আমরা তো অন্য জায়গায় দেখলাম না। আজকে যে স্বাধীনতা দিবস পালন করা হলো, এটা যদি আমি ভারতের স্বাধীনতা দিবস পালন করি, মেনে নিবে তারা? মেনে নিবে না। তখন আমাকে বলবো আমি ভারতের দালাল, তাও আবার সরকারি ভাবে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, এই ব্যাপারে রুবিন ফারহানা তো চমৎকার বলেছেন যে প্রধানমন্ত্রী হইল লন্ডনের, স্বরাষ্ট্রমন্ত্রী হইল ভারতের, পররাষ্ট্রমন্ত্রী হইল আমেরিকার, আর বিরোধী দল হইল পাকিস্তানের। এই অভ্যুত্থান তাহলে ঠিক আছে। এটা যদি এই অভ্যুত্থান, এগুলো এটা আমার কথা না, কিন্তু এটা আমাদের কারোরই কথা, এটা স্বয়ং বিএনপির সাবেক নেত্রী বর্তমান এমপি বলেছেন। তো এইটাকে আমি অভ্যুত্থান বলতে পারি না। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি চাইলেও বলতে পারবো না, পারতেছি না। যারা আমার সংবিধানকে চ্যালেঞ্জ করে, যারা বলেছে আমাদের সংবিধান ছুঁড়ে ফেলে দিবে, যারা বলেছে এই সংবিধান তারা মানে না, যারা বলেছে যে ৭৫ সালে হয়েছে বাংলাদেশ স্বাধীন, তো এই কথা বলার, এটা যদি অভ্যুত্থান হয়,
তাহলে তো আমাদের আত্মহত্যা করা ছাড়া উপায় নেই, কারণ আমরা তো এটা মানি না। আমি আবারও বলছি যে কমরেডরা যদি ক্ষমতায় আসতো, আমার এমনকি বিএনপি যদি তার তাকতে ক্ষমতায় আসতো, তাও আমার আপত্তি থাকতো না, সমালোচনা থাকতো, আপত্তি থাকতো না, কারণ গণতান্ত্রিক বিপ্লব করেও আসতে পারে। কিন্তু আমরা কাকে দেখলাম? তারেক রহমানের কি বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়? বোঝা যায় না যে উনি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মনে হয় শিলং সালাউদ্দিনকে, মনে হয় ব্লেজার খলিলকে, মনে হয় জামাতের আমির হলো প্রধানমন্ত্রী, এরকম মনে হয় বডি ল্যাঙ্গুয়েজ। আমার ভাবির ছেলেরা বিএনপি নেতাকে গালি দিতে 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 কমায় পাঠায় দিছে, কেউ কিছু বলতে পারে না। অভ্যুত্থান হয়েছে তাহলে আমার ভাবির পোলাদের জন্য। আরেকটু আগে আপনারা জানেন যে আমার ভাবির পোলাদের অনুষ্ঠানে নাকি কে নাকি চকলেট আর কি জর্দার কৌটা ফিক্কা মারছে। সেই সাথে আমল, ওই যে কমরেড কমরেড হাসতেছে, এখন সেই সাথে আমল ফিরে আসছে। বুঝতে পারলাম না, বাংলাদেশ পিছিয়ে যাইতেছে, এখন তো অন্য কিছু আসার কথা। জর্দার কৌটা মার্কে এটা কি নাটক না সত্য আমরা জানি না। আমার ভাবির ছেলেরা, এটা কেমন বিপ্লব! আমাদের আমাদের সামনে যে কমরেড আছেন তার পারিবারিক যে অবস্থা, আমি তো তাকে কোনোদিন 150 গাড়ি তো দূরের কথা, আমি তো তাকে কোনো দামি গাড়ি নিয়ে যাইতে দেখি নাই। তার কিন্তু সেই তাদের পরিবার, তার শ্বশুর বাড়ি এবং তার নিজের সক্ষমতা আছে, আমি তো তাকে কোনোদিনই দেখি নাই। কিন্তু আমার ভাবির পোলারা যারা থাকতো শিবিরের মেসে, খাইতো শিবিরের মেসে, ঘুমাইতো শিবিরের মেসে, আমি নিজের চোখে দেখেছি। তারা দেখি, মানে তখন তারা জানতাম না এরা শিবির, তাই বলতেছি এরা মেসে থেকেছে। তারা এখন 20,000 টাকা তোমার জুতা পরে, তারা যারা বললো, যারা এই সকল আন্দোলনের সময় বললো আমাদের বাড়িটা সবচেয়ে গরিব বাড়ি ছিল গ্রামে, আজকে সেই ছেলে বলতেছে তার গ্রামের বাড়ি সবচেয়ে দামি বাড়ি ছিল, তাহলে এটা আমি কিভাবে বিপ্লব বলবো? এটা যদি কমরেড আমার সামনে বলতেন যে আমার বাপের, মানে কমরেড, আমার কমরেডের মতো যদি তাদের অর্থনৈতিক পরিস্থিতি থাকতো, তাহলে তো তারা নিজেদের ব্রিটিশ প্রিন্স ঘোষণা করতো এই ভাবির পোলারা। এদের অবস্থা, একজন দেখেন 400 কোটি টাকা যিনি মেরে দিয়েছেন, সেই দরবেশ আজকে কি বলছে জানেন? সেই দরবেশ ওই তানবীর নাকি খানবীর না, এত মনে হয় যে এই মাত্র চৌথ আসমান থেকে কমরেড, আমার প্রিয় কমরেড, আমার শ্রদ্ধেয়, আমার আদর্শিক গুরু কমরেড জসীমউদ্দিন মন্ডলের ভাষায় বলে যদি একটু, মনে হয় চৌথ আসমান থেকে পড়ে আসলো কেবল এই মাত্র। এত বড় আমার হাঁটুর বয়সী দাড়ি দেখলে মনে হয় যে আমার দাদা দাদা শ্বশুর। 400 কোটি টাকা দুর্নীতি। বাংলাদেশে যারা এই পর্যন্ত 71 আগের হিসাব বাদ, 71 সাল থেকে মানে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত বাংলাদেশের কোন কমরেডটা 400 কোটি তো দূরের কথা 4 কোটি টাকা মারতে পারছে? একটা মাত্র লোকের প্রতি অভিযোগ ছিল যে তিনি 10 কোটি টাকা পেয়েছে, সে হলো কমরেড, বলে গেলাম ওই যে কি, দিলীপ বড়ুয়া। তারপরও তিনি আবার কাকে কেউ স্খলিত কমরেড বলে, তাও অভিযোগ 10 কোটি টাকা, যে বিএনপি তাকে 10 কোটি টাকা দিয়েছে, আওয়ামী লীগ তাকে মন্ত্রী বানিয়েছে। এছাড়া কোন কমরেডের ব্যাপারে অভিযোগ আছে তারা কোটি কোটি টাকা মেরেছে? 400 কোটি টাকা তো দরকার। সব কমরেড মিলে এই 55 বছরে 4 কোটি টাকা পেয়েছে তারা? পায়নি। বরং আমি অনেক কমরেডের চিনি তাদের বাড়ি ঘর জমি জমা বেচতে হয়। যেমন আমার জামালপুরের একজন কমরেড ছিলেন, আমার রুবেল ভাই জানেন, যে কমরেড দৌলতুজ্জামান, সারা জীবন দেখছি তিনি জমি, প্রতি বছর দেখি জমি বেচে, প্রতি বছর পার্টির জন্য জমি বেচে, অথচ চাকরি করে ব্যবসা করে তারপর জমি বেচতে হয়। আর এখন দেখি ভাবির পোলারা শুক্র 8 দিন রাজনীতি করে, তাদের 8 মাস গেস্ট হাউসে কিভাবে থাকে? কোন ব্যক্তি বাংলাদেশের আছে যে 8 মাস একটা 3 স্টার হোটেলে থাকার সক্ষমতা রাখে? আমার ভাবির পোলা যারা বেকার ছিল, এই আমি বলি না, এটা রাশেদ বলেছে, তারপর গাল ভোলা তারেক বলেছে যে তারা তারেক রহমানের কাছে টাকা নিয়ে এদের ঘর ভাড়া মেজ ভাড়া দিত, আজকে তারা কোটি কোটি টাকার মালিক। এটা আপনি অভ্যুত্থান বলবেন? এই যে 90 গণঅভ্যুত্থান হয়েছে, আমি তো তাদের চিনি, অনেকেরই চিনি ব্যক্তিগতভাবে, আমার তাদের পরিচয় আছে। ওই একজনকে তো কোটিপতি হইতে দেখলাম। এমনকি বিএনপির যে উপদেষ্টা ছিলেন, এই যে কি, আরে ভুলে গেলাম, আরে ছাত্রলীগের সভাপতি ছিলেন এখন, খালেদা হাবিবুর রহমান। তার বাড়িতে এখনো লিফট নাই যেখানে ভাড়া থাকে। আর আমি শেখপুরি তো ঢাকা শহরে লিফট ছাড়া বাড়িতে থাকি না, তার 2টা লিফট লাগে, আমার আবার 2টা লিফট লাগে। তার মতো লোকের লিফট নাই সে বাড়িতে, আমি তো আশ্চর্য হয়ে গেছি। 20 বছর যাবো একই জায়গায় ভাড়া থাকি, লিফট আলা বাসা নাই তার। তিনি পারলেন না বিএনপির উপদেষ্টা হয়ে? বিএনপি তো কম লুটেরার দল না, তিনি পারলেন। আর ভাবির পোলার আই সেই দেখেছি হোটেল গেস্ট হাউসে থাকে, টাকা কই থেকে আসে? আসমান থেকে পড়ে? আমরা তো এগুলো জানি। তাই এটা বিপ্লবের মধ্যে, এটা বলতে পারেন, যদিও আমার বামপন্থী বন্ধুরা ডলার বিপ্লব বলতে চায় না, কিন্তু দালমে কুচ কালা হায়, একটা কিছু ঘটেছে পর্দার অন্তরালে, সেটা ধীরে ধীরে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে গেছে কালকের দক্ষিণ প্লাজায়। আমাদের পবিত্র দক্ষিণ প্লাজা। জি প্লিজ বলেন। আমি একটু অ্যাড করতে চাই, কমরেডদের কথা যেহেতু বলা হচ্ছে, খুবই ইন্টারেস্টিং যে লেবু ভাই, কমরেড লেবু ভাইয়ের ছোট ভাই রেশন ভাইয়ের মুখ থেকে এটা শোনা। মনি সিংহে
কে রেশন ভাই জিজ্ঞেস আমরা করেছিলেন জি স্বাধীনতা যুদ্ধের অব্যবহিত আগে জি যে পাকিস্তান যদি আপনাকে দেশটা আপনার হাতে দিয়ে যায় আপনি কি দেশ নেবেন? উনি বললেন যে মনি সিং একেবারে জিহ্বা বের করে এমন একটা কামড় দিয়ে বললেন, কি বলো তুমি, এটা একটু কথা হতে পারে? আমি তো মাত্র একজন কমরেডকে তৈরি করতে পারছি, সে হলো লেবু, আর কাউকে তো তৈরি করতে পারিনি, এতগুলি প্রদেশ আমি জেলা আমি দেশ কি করে চালাবো? জেলা কিভাবে চালাবো? হ্যাঁ। আনবিলিভেবল। এইরকম নেতারা কিন্তু সামনে আসতে পারেননি। পারেনি, ইয়েস, সেটাই বলতেছি। এটা দুঃখজনক যে আমাদের দেশে এখন সামনে কারা আছে, যারা মৌলবাদী, যারা দেশকে সামনে হইলো আফগানিস্তান পুরো বানাতে। পেয়ারা পাকিস্তানি মৌলবাদী, পিছনে হইলো আমার জলপাই রঙের ওয়াকার ভাই, মাঝখানে আমাদের বামপন্থীরা শিলপাটায় ডলাডলি পরিচয় কর্মসারা। নিঃসন্দেহে নিঃসন্দেহে বলে দিয়েছে যে আব্বু আপনি রাগ করবেন না, আব্বু না প্রভু, আব্বু তো ভালো জিনিস, বলছে প্রভু আমরা ইরানে গিয়েছি, আপনারা গুসা করবেন না। আপনি দেখেন জামাত এত বড় মহাবীর, যারা আল্লাহ ছাড়া নাকি কারো দেখে ডরায় না, তারা কিন্তু ওই যে শুধু একটা গরুর নাম, মহিষের নাম হলো ডোনাল্ড ট্রাম্প, 3টা পাংখা দিয়ে বাতাস করতেছে, কোরবানি দিতে পারে নাই। আবার ইরানে তারা প্রতিবাদ জানাইতে গেছে, সেখানে বিরাট, ওইখানে জামাতে ইসলামের নেতা গিয়েছে, তারা যে বিবৃতি দিয়েছে সেইখানে সাহস পায় নাই বলতে যেটা আমেরিকা আক্রমণ করেছে, তাদের বিবৃতি করেন আমেরিকার নাম নাই। তো তারপরে দেখলো ইরানে তো গেল জানা যায় বাই চান্স, তারপরে চাইনাতে গেছে। যদি আমেরিকান প্রভু গুসা করে তাড়াতাড়ি দক্ষিণ প্লাজায় তারা মিলাদ মাহফিল শুরু করে দিল, আমেরিকার মিলাদ মাহফিল। মানে ইয়ানবী সালাই মালাইকা তো বলতে পারে না, তাহলে আবার জামাতের যে লামাজাবি গ্রুপ কেবে যাবে? ইয়ানবী সালাই মালাইকা শুরু করলো যে কি আমেরিকার স্বাধীনতা দিবস পালন, বুঝাইলো যে হে প্রভু, ও হে রাজন, আমরা আপনার পক্ষে আছি, আমরা যতই চায়নাতে যাই, যতই তেহরানে যাই, আমরা আপনার পক্ষে আছি, এই দেখেন আপনাদের স্বাধীনতা দিবস আমরা পালন করলাম। এটা তারা করেছে, করবে। আর আমি যে আমার কমরেড বললেন, আবার কবি বড় বললেন, ওইটা একটু ফিনিশিং দিই, নইলে আবার প্লিজ প্লিজ শেষ করে দেন, আমরা শেষ করব। দুষ্ট লোকের আবার বলবে যে আমি কেন এর মধ্যে কথা বললাম না। দুইজন, কেউ বলবে আমি কবিবরের পক্ষে নিয়েছি, কেউ বলবে কমরেডের পক্ষে নিয়েছি, কেউ বলবে আমি আপনার, কেউ বলবে আমি স্বয়ং কি উপদেষ্টার উপস্থাপকের পক্ষ নিয়েছি। আমাদের এলাকায় একটা কথা আছে, এই গল্পটাও শুনেছিলাম কমরেড জসিমউদ্দিন মন্ডলের কাছে, যদি আমাদের জামালপুরে এটা শুনেছিলাম। এবং এটা বলছে যে পাত্রীর বয়স কত, ঘটকে জিজ্ঞেস করছে, 28, প্রতিবেশীরা বলছে 28, তখন পাত্রী মায়ের জিজ্ঞেস বয়স কত, 9, তখন ঘটক বললো তাহলে পাত্রী সাবালক 18 বছর হয়েছে। আমাদের কমরেড বললো যে এর দায় সম্পূর্ণ শেখ হাসিনার বা সরকারের। আমাদের কবিবর বললেন শুধু কি শেখ হাসিনার দায়ী, কমরেডদেরও তো কিছু দায়িত্ব নিতে হবে। তার মানে ঘটনাটা কি, সাবালক হয়েছিল, একটা কিছু আসলেই ঘটতো, সেটা ঘটে গেছে, এটা সত্য যে এইখানে দায় সবারই আছে, এখানে দায় আমারও আছে, যে আমরা কেন মুখোমুখি করলাম না, প্রতিবাদী আমরা কেন রাস্তায় নামলাম না। সরকারেরও দায় ছিল, আওয়ামী লীগ সরকারের, যেটা আমাদের কমরেডের আমি অনেক বিষয়ে সমালোচনা করেছি, সরাসরি তার কিছু বক্তব্য বিরোধিতা করেছি, কিন্তু এটার আমি বিরোধিতা করতে পারলাম না, কারণ নিরপেক্ষ থাকতে হবে কোনো কোনো সময়। যেটা সত্য যে শেখ হাসিনা সরকার এই যে সরাসরি শিবির করলো, শিবিরের লোক ছাত্রলীগ করলো, সেই ছাত্রলীগ এখন জুলাই মহান নেতা হয়ে গেল, বীর মহাবীর দুর্বল সিং হয়ে গেল, কেউ জানতে পারলো না। অবশ্যই সরকারের ব্যর্থতা রয়েছে, নিঃসন্দেহে সত্য হচ্ছে। তার জন্য তাদের কিন্তু খেসারত দিতে হচ্ছে, তেমনি বামপন্থীদেরও কিন্তু খেসারত দিতে হচ্ছে। মৌলবাদী শক্তির উত্থান যখন ঘটে তখন কিন্তু আর বামপন্থীদের অস্তিত্ব থাকে না। উদ্দেশিত হামলা হয়েছে, আপনারা জানেন, ছায়ানটে হামলা হয়েছে, বামপন্থী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রগতিশীল রাজনীতির এই জুলাই। আমি সেটা তখন বলতে চাইনি, কিন্তু এখন বলি, আমার মতে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আওয়ামী লীগের চাইতেও। কারণ আওয়ামী লীগের অনেক মানুষ, তারা ঘুরে দাঁড়াবে, তাদের টাকা আছে, পয়সা আছে, তাদের নিজেরও সম্পদ আছে, লুটপাটের টাকাও আছে, তারা কামব্যাক করবে। যতই আমাদের শিলং মন্ত্রী বলুক 50 বছর আসতে পারবে না, আমাদের মমি সিং এর একজন এমপি আছে, যতই সংসদ দাঁড়িয়ে বলে আওয়ামী লীগ আর কোনোদিন আসবে না, আওয়ামী লীগ আসবে, ঠেকাইতে পারবেন না। ভালো হইলেও পারবেন না, খারাপ হইলেও পারবেন না, ভালো হইলে তো ঠেকাইতে পারবেনই না। কিন্তু যেটা ঘটেছে দায়ভার সকলকে নিতে হবে। ভুল হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রগতিশীল রাজনীতির। আমি নিজে এটা আমি বলতে চাই। আমি 2024-এর 5ই আগস্টের আন্দোলনের পরবর্তীতে কি ঘটেছে এটা নিয়ে রিসার্চ করার চেষ্টা করতেছি। সেখানে বারবার একটা বিষয় আমার মাথায় এসেছে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রগতিশীল রাজনীতির, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাংলা সংস্কৃতির, সভ্যতার, বাংলা সাহিত্যের, বাংলা গানের, বাংলা শিল্পকলার, বাংলার চারুকলা, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সুতরাং এটাকে আপনি কিভাবে অভ্যুত্থান বলবেন, যেটা আপনি বলেছেন অভিশপ্ত, আমাদের জন্য অভিশপ্ত অবশ্যই দায়ী,
আমি বলছি আবারও, এরা যে এত বড় ঘটনা ঘটলো, আওয়ামী লীগের এতগুলো অঙ্গ সংগঠন 8টি 9টি, তারপর তাদের সরকার, তাদের 8টা গোয়েন্দা সংস্থা, তারা কি করলো? নিঃসন্দেহে এটা তাদের ব্যর্থ। এই জন্য খেসারত আওয়ামী লীগকে দিতে হচ্ছে। ওই যে আবারও সেই কমিউনিস্ট পার্টির এক উদাহরণ দেয়, যে ওই টাকারা আওয়ামী লীগ দে 8 আনা, ওরা কারা 12 আনা, কারা ছাত্র PNP কয় দে 12 আনা, এটা কারা কমিউনিস্ট পার্টি কয় দে 6 আনা, আমি তো খাই নাই, কয় না খাইলে জরিমানা দিতে হবে। বামপন্থী রাজনীতিতে এই জুলাই আন্দোলনে তাদের 6 আনা জরিমানাও দিতে হচ্ছে। এটা সত্য, এটা মেনে নিতে হবে। ধন্যবাদ। আমেরিকার বাইরে আমার মনে হয় না আর কোনো দেশে এতটা গুরুত্বের সাথে আমেরিকার 250তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এবার আসুন এই অনুষ্ঠানের কিছু তথ্য আপনাদের দেই, যেগুলো মিডিয়া আমাদের সামনে তুলে ধরেনি। প্রথমতই হলো, এই অনুষ্ঠানে অনেক মন্ত্রী এবং সকল এমপি আমন্ত্রিত ছিলেন, এবং এটিও অনুরোধ করা হয়েছিল যদি এমপিরা না আসতে পারেন তিনি যেন তার প্রতিনিধি পাঠান। কিন্তু আমরা কি দেখলাম? মির্জা ফখরুল আলমগীর সহ অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী এই অনুষ্ঠানে আসেননি। খুব কম এমপি এই অনুষ্ঠানে এসেছেন। কেন তারা আসেননি? কিন্তু আয়োজন ছিল, কিন্তু দর্শক সারিতে চেয়ার সংখ্যা ছিল অনেক। আমি এই অনুষ্ঠানের অনেকগুলো ভিডিও ক্লিপ দেখার চেষ্টা করেছি, এবং সব জায়গায় আমি খেয়াল করেছি যখনই ক্যামেরা দর্শকের দিকে ঘুরে যায় তখন সেটা লিমিটেড, একদম 4-5টা রোর ওপাশে আর যায় না। ওপাশে কি কেউ ছিল না? এই সামান্য কয়েকজন দর্শককে নিয়ে, মানে 250তম স্বাধীনতা দিবস পালনে 250 জন দর্শক হবে না, এটা কি হয়? যেহেতু দর্শক আশানুরূপ হয়নি, সেহেতু তাড়াহুড়া করে মিরপুর এবং মোহাম্মদপুর থেকে দর্শক ভাড়া করা হয়েছিল। বিশেষ করে মোহাম্মদপুরের যে বেহারি পট্টিটা আছে সেখান থেকে এই লোকজন, লুঙ্গি পরা লোকজন, এদেরই কোনো মতে এখানে ভাড়া করা হয়েছিল টাকার বিনিময়ে। এখন এইখানে কারা পারফর্ম করেছে? এখানে আমেরিকার থেকে একটা টিম এসেছে, তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে। এই অনুষ্ঠানটি, এই বক্তৃতা ওই ভাড়াটে দর্শকদের ভালো লাগেনি। তারা রীতিমতো হইচই শুরু করছে। তাদের যে ভাড়া করছে তাদের কাছে বলছে, ওই মেয়ে আমাদের টাকা দাও, আমরা চলে যাবো, কই আনছো? হ্যাঁ, এই টাকা পয়সা নিয়ে একজোট হয়ে গেছে। সেইখানে খাবার ব্যবস্থা ছিল, বুফে খাবার ব্যবস্থা ছিল। সেই খাবারে তো বাঙালি বুফেতে আপনারা জানেন, আর যারা ভাড়াটি হিসেবে এসেছে তারা তো আর ওইভাবে বুফে কালচারে অভ্যস্ত না। সুতরাং খাওয়া নিয়ে টানাটানি, প্লেট টানাটানি, এগুলো নিয়ে মানে একটা হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয়েছে। এবং সেখানে যে ডেকোরেটর এগুলো ভাড়া দিয়েছিল, সে মোটামুটি বিরক্ত হয়ে এক লোককে বোধহয় উত্তম মাধ্যমও দিয়েছে। তো এটা নিয়ে সেখানে নানা রকমের হাউকাউ হয়েছে। তো আমরা যে দৃশ্যটা দেখেছি, যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ব্যাপক অনুষ্ঠান হয়েছে, কিন্তু সেই অনুষ্ঠানের পেছনের অংশটা আমরা দেখিনি, যেখানে ভাড়াতে দর্শকরা পুরো অনুষ্ঠানের পাইনটা মেরে ছাড়ছে। এই অনুষ্ঠানের বক্তব্য নিয়ে কথা হয়েছে। আমাদের বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন আমেরিকা তাদের পরীক্ষিত বন্ধু। এটার দুইটা অর্থ হয়। একটা হলো যে স্বাধীন বাংলাদেশে আমেরিকা উন্নয়ন সহযোগী দেশ হিসেবে কাজ করেছে। এটা শেখ হাসিনা সরকারের আমলেও আমেরিকার সাথে বাংলাদেশের প্রচুর কাজ হয়েছে, এটি অস্বীকার করার উপায় নেই। কিন্তু জামাতের আমির যখন এটা বলে, তখন এটা আমাদের 71-এ ফিরিয়ে নিয়ে যাওয়া। 71-এ আমেরিকা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক, জামাত ইসলাম চায়নি বাংলাদেশ স্বাধীন হোক। সেই হিসেবে তাদের কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। আপনারা অনেকেই জানেন যে আমেরিকা 7ম নৌবহর পাঠিয়েছিল যাতে বাংলাদেশ স্বাধীন না হতে পারে, কিন্তু সেটি ঠেকিয়ে দিয়েছিল ভারত এবং রাশিয়ার সম্মিলিত উদ্যোগ। রাশিয়া নিউক্লিয়ার সাবমেরিন পাঠিয়েছিল এই 7ম নৌবহর এবং ব্রিটিশ যুদ্ধজাহাজকে কাউন্টার করার জন্য। কিন্তু যে তথ্যটা আমরা খুব বেশি জানি না, যে আমেরিকার ওই 7ম নৌবহরে পারমাণবিক বোমা ছিল, এবং সেইখানে নির্দেশ ছিল জাপানের যেমন হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা চার্জ করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ঠিক একই ঘটনা ঘটতে যাচ্ছিল সেই সময় মুক্তিযুদ্ধে রত বাংলাদেশের উপরে। কথা ছিল যে বাংলাদেশের
বিজয় যখন একদম দ্বার প্রান্তে, তাদের বিজয় ঠেকানোর জন্য বাংলাদেশে পারমাণবিক বোমা চার্জ করার অনুমতি দেওয়া ছিল। এবং এই সপ্তম নৌবহরের এই সব প্রোগ্রামটা কিন্তু কোঅর্ডিনেট করা হচ্ছিল অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা থেকে। ক্যান ইউ ইমাজিন কি ভয়াবহ একটা ঘটনা ঘটতো যদি সপ্তম নৌবহর বাংলাদেশে পারমাণবিক বোমা চার্জ করতে পারতো। কিন্তু রাশিয়া এবং ভারতের তৎপরতায় তারা পারেনি, এবং রাশিয়ান নিউক্লিয়ার সাবমেরিনের কারণে ওই সপ্তম নৌবহর আর আগায়নি। তো সেই হিসাবে অবশ্যই জামাতের পরীক্ষিত বন্ধু এই আমেরিকা। কিন্তু এই অনুষ্ঠানের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন। ব্রেন ক্রিস্টেনসন চেয়েছিলেন যে এখানে স্পিকার মিস্টার হাফিজ উদ্দিন থাকুক, কিন্তু হাফিজ উদ্দিন সাহেব গিয়েছেন ইরানে খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে। বেন ক্রিস্টেনসন আপ্রাণ চেষ্টা করেছে যেন বাংলাদেশ থেকে স্পিকার ওই প্রোগ্রামে না যান। তারা বলেছিল স্পিকারকে যে আপনার ইরানে না গেলে হয় না, কিন্তু স্পিকার গিয়েছেন, কারণ স্পিকার বলেছেন এটা সরকারি সিদ্ধান্ত, সরকার প্রধানের সাথে আলাপ করুন। সরকার প্রধানের সাথে যোগাযোগ করেও মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন কোনো সুবিধা করতে পারেনি। সুতরাং তাদের চোখের উপর দিয়ে তাদের গালে থাপ্পড় মেরে বাংলাদেশ ইরানের প্রয়াত রাষ্ট্রপতি, যাকে হত্যা করেছে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে, তার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ঢাকায় যখন অনুষ্ঠানের এই লেজে গবরে অবস্থা, তখন রাজশাহীতেও 250তম স্বাধীনতা বার্ষিকী উদযাপিত হয়েছে এবং সেখানে গম্ভীরা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আপনারা জানেন সেই নানা নাতির উত্তরবঙ্গের এই রাজশাহীর যে গম্ভীরা গান, সেটা খুবই জনপ্রিয়। সেই গম্ভীরা গানে নানা নাতি বলছে যে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু, তারা সবসময় আমাদের পাশে ছিল, এবং এই মুক্তিযুদ্ধে আমেরিকার ভূমিকার প্রশংসা করছে নানা নাতি। তখন উপস্থিত দর্শকরা তার প্রতিবাদ করেছে এবং সেই প্রতিবাদের মুখে ওই গম্ভীরা স্থগিত করতে বাধ্য হয়েছে আয়োজককারীরা, এবং সেখানেও অন্য অন্য কালচারাল প্রোগ্রাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। এই হলো সারা দেশে আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উদযাপন। কিন্তু আমার অবাক লেগেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই আমেরিকার এই উদযাপনটাকে তারা বিরোধিতা করেছে। তারা কেন বিরোধিতা করেছে এবং তারা 2024-এর প্রসঙ্গ এনেছে। আমার প্রশ্ন হলো 2024 সালে আমেরিকাকে আব্বা মেনে একটা নির্বাচিত সরকারকে হটিয়েছেন। আজকে সেই আমেরিকা, আপনারাই একসময় বলেন, এখনো বলেন, আমেরিকা যার বন্ধু তার কোনো শত্রুর দরকার হয় না। সেই আমেরিকা যখন আপনার ঘরে থাবা মেরেছে, আমেরিকার পদলেহনকারী হিসেবে আপনি আবার রাজপথে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে কথা বলছেন। আপনারা কি মনে করেন যে বাংলাদেশের জনগণ সব চদুমকু, তলে তলে আমেরিকারটা চাটবেন আর উপরে এসে বিপ্লবী সাজবেন? সেই দিন বোধহয় আর খুব একটা নাই। যাই হোক, আমেরিকা এবং বাংলাদেশ দুটি মাত্র দেশ যারা স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করেছিল। সুতরাং আমেরিকার 250তম স্বাধীনতা দিবস, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তাদের স্বাধীনতা দিবসে আমরা শুভেচ্ছা জানাতে চাই। যে ঘোষণাপত্রের মাধ্যমে আমেরিকা স্বাধীন হয়েছিল, সেই গণতন্ত্র, মানবাধিকার, সেটি তারা তাদের নিজেদের দেশে মানলেও দেশের বাইরে গেলে তারা কতটা গণতান্ত্রিক, কতটা মানবাধিকার রক্ষাকারী, অথবা কতটা দানব শোষণকারী, এই প্রশ্নটি আজকে সারা পৃথিবীতে সোচ্চার কণ্ঠে তুলতে হবে। এবার তাহলে যেটা বলেছিলাম যে স্বাধীনতার 250তম দিবস উপলক্ষে একটি হালাল নৃত্য। কোনো দেশপ্রেমিক মানুষ এই কোনো দেশে, সেটা আমেরিকা না, আপনার যত সুসম্পর্ক, আপনি জাতীয় সংসদের সাথে এই ফাত্রামি করতে পারেন না যে ওইখানে আপনি পালন করতে বলছে কে, আর সরকার কেন পালন করবে? আমার বাংলাদেশ কেউ স্বপ্রণোদিত হয়ে করতেই পারে, অথবা এটা আমেরিকা করেছে, আপনি সেখানে দাওয়াতপ্রাপ্ত হন, নো প্রবলেম। আমেরিকা তাদের মহান স্বাধীনতা দিবস যাদের তারা পালন করবে, ওকে ওয়েলকাম। কারণ গণতন্ত্রের তারা জনক, মানে গণতন্ত্রকে পৃথিবীতে এখন রপ্তানি করে, তারা গণতন্ত্রের গোডাউন আছে তাদের, যখন যেখানে দরকার হয় বস্তা বস্তা বইরে পাঠায় দেয়। আমরা কখনো কখনো বিমান দিয়েও পাঠায় গণতন্ত্র, আমরা দেখলাম।
কখনো কোনো গণতন্ত্র ইউনুসের কাঁধে চড়েও আসে, কখনো কোনো গণতন্ত্র ওই যে আমার রাশেদ ভাই বললেন যে বার্মার জেনারেলের কাঁধেও তারা কিছু গণতন্ত্র রপ্তানি করে দেখলাম। মাঝে মাঝে গণতন্ত্র তারা আগে গণতন্ত্র তারা ইরাকের সাদ্দামের কাছে পাঠাইতো, এখন গণতন্ত্র বাংলাদেশে পাঠাইছে জামাতের কাঁধে তুলে দিয়ে। যাই হোক, সেটা অন্য ভালো কথা। তো তারা পালন করতে পারে, তারা একটা আমেরিকা বাংলাদেশের যে কোনো মানে যেটা অসামরিক জায়গায় বেসামরিক জায়গা সংসদ ব্যতীত ওইখানে আপনি পারেন না, ওটা আমার জায়গা। ওই সংসদ আমার বুক, আমার হৃদয়, আমার হৃদয়ে কেবল আমার মা বাবা আমার সন্তানই থাকবে, আর কেউ না। আমার হৃদয়ে তো আপনাকে আমি জায়গা দিতে পারবো না। আমি আপনার পাশে বসাইতে পারি, ডাইনে বসাইতে পারি, তাই না? আপনার সন্তানকে ভালোবেসে আমি অনেক জমি জমা কিনে দিতে পারি, কিন্তু হৃদয়টা তো আমার সন্তানের জন্য, আমার মা বাবার জন্যই থাকবে। তা আপনি আমেরিকা মনে করেন ঢাকা স্টেডিয়াম দিয়ে দিলেন আমেরিকার স্বাধীনতা দিবস পালন, সেখানে আপনি দাওয়াত দেন, সেখানে আপনি তারেক রহমানকে দাওয়াত দেন, নো প্রবলেম, আই ডোন্ট মাইন্ড। সেখানে আপনি আপনাদের ৭১-এর গোলাম, আপনার গোলাম ইবনে গোলাম, পাকিস্তানের গোলাম তো ছিল জামাতি, তো তাহলে গোলাম ইবনে গোলাম বলতে হবে, ডাইরেক্ট গোলাম না তো ইনডাইরেক্ট গোলাম। তাহলে গোলাম ইবনে গোলাম জামাতের রাখেন, নিজাম ইসলাম রাখেন, মুসলিম লীগ রাখেন, বামপন্থীরা রাখেন, রুহিন হোসেন প্রিন্সকে দেওয়া নো প্রবলেম, আই ডোন্ট যেতে পারে। রুহিন হোসেন প্রিন্সও সেখানে যেতে পারে, আমিও যেতে পারি, এত সমালোচক যেতে পারি। কেন একটা দেশের স্বাধীনতা দিবস পালন করবেন, আমাদের দাওয়াত করেন, কিন্তু আপনি তো আমার সংসদের প্লাজায় আপনি করতে পারেন না ভাই। আপনি আমার বাড়ির পাশে তো, আমার বাড়ির ভিতরে উঠানের ভিতরে তো আপনি মজমা করতে পারেন না, তো আবার আমি করতেছি আপনার মজমা। তার মানে কি? তার মানে এটা কোনো যারা রাজনীতির অন্তঃস্তর বুঝে, যারা রাজনীতি, যারা সার্বভৌমত্বের সংজ্ঞা বুঝে, তারা এই ঘটনার নিন্দা জানায়, এটা অপরাধ। এটা বললাম তো, রাষ্ট্র সরকার নিজেই রাষ্ট্রের এবং সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমি তাদের উপদেষ্টাদের আগে ভাবতাম কি ভাই, যে মন্ত্রী হইলে কত বুদ্ধি লাগে, উপদেষ্টা হইতে কত বুদ্ধি লাগে। কালকেও প্রমাণ করে দিয়েছে যে উপদেষ্টা হইতে গেলে ঘিলু যত কম থাকে তত, মানে আমি আগে ভাবতাম বাপরে বাপ, উপদেষ্টার ব্যাগ টানার লোক না তো আমি। এখন দেখি না, উপদেষ্টার যে ব্যাগ টানতে পারেন যোগ্য না, সেই লোকের যদি জুতা টানতে পারেন তাইলেও আপনি উপদেষ্টা হইতে পারবেন। কারণ এই আকল একটা উপদেষ্টা, তারেক রহমানের উপদেষ্টা বাধা দিয়েছে যে এটা কইরেন না, এটা দৃষ্টিকটু, এটা সমালোচনা হবে। আমি শেখ ফরিদ তো এটা করব, অবশ্যই জাতীয় সংসদের আশেপাশে নয়। আমি বাংলাদেশের কোনো স্টেডিয়াম ভাড়া নিয়ে, কোনো কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে বড়, সেখানে আমি ভারতের স্বাধীনতা দিবস পালন করব। কেন জানেন? এটার প্রতিবাদে দেখি তাদের কি কি প্রতিক্রিয়া। তখন বলবো, বাবা ওই যে তোমরা বাংলাদেশে এত তারিখে 2026-এর 5 তারিখে 6 তারিখে যে কাজ করছিলা, 5 তারিখে, সেটার প্রতিক্রিয়া জানানোর জন্য এটা করছি, এই কমেন্টগুলো এখন তুমি ঘরে ফেরত দিলাম ওই দিনের জন্য। তো আমরা এটা দেখব, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের বাম, এরা হচ্ছে এক যাত্রায় দুই বিচার করবে। এরা একই বিচার, দুই রকম বিচার করবে একই ঘটনার। যখন ভারতের স্বাধীনতা দিবস পালন, তখন বলবো বাংলাদেশ ভারত হয়ে গেছে, আমি ভারতের গোলাম বা ভারতের রয়ের এজেন্ট। এটা আজকে যদি করতে হতো রয়ের এজেন্ট, এখন আর কেউ সিআইয়ের এজেন্ট হয় না, এখন আর কেউ পাকিস্তানের আইএসআই এজেন্ট হয় না। এটা হচ্ছে আমাদের জাতীয় দুর্ভাগ্য। আমাদের বুদ্ধিজীবীরা কত মাঞ্জা ভাঙ্গা, আর আমাদের প্রধানমন্ত্রী তো মাঞ্জা ভাঙ্গাই। ঠিক আছে, এটা তার বলার কিছুই নেই। যতগুলো বিরোধী শক্তি আছে পৃথিবীর সবগুলাই জমাতের ভালো বন্ধু। কারণ জমাত এখনো স্বপ্নে বিভোর আছে যে তারা ক্ষমতায় যাবে, মানে তারেক রহমান কোন রকম পয়রা গেলেই জামাতের হাতে ক্ষমতা। কিন্তু ওরা বুঝে নাই এখনো, ওই যে রুমিনা ফারহান একটা কথা বলছিল যে দেশের 52% লোককে বাহিরে রেখে আপনি ক্ষমতা চালাইতে পারবেন না বেশি। তো 52% লোক বলতে কারা? এই 52% লোক বলতে কিন্তু সে আওয়ামী লীগের লোকজনগুলো। সুতরাং আপনি যত যাই কিছুই করেন, যা কিছুই করবেন, আপনাদের এই ফেসিজম বা ফেসিবাদী সরকার কিছুদিন চলতে পারে। কারণ ওই যে বাচ্চা একটা কানলে, আপনি ধরেন আইসক্রিমের জন্য কানছে, আপনি তারে চকলেট মকলেট দিয়ে কিছুক্ষণ বুঝাই রাখতে পারবেন, কতক্ষণ পর কিন্তু এইটা কইব আবার, কই আমার চকলেট, কই আমার ককলেট। আমার পোলাপাইন স্কুলে যায় বা এটা একদম বাস্তব একটা কথা। প্রতিদিন সকালবেলা তাদের বলা হয় যে তোমরা যদি সকালে উঠে স্কুলে যাও, বিকালবেলা স্কুল থেকে আসো, ফ্রাইডেতে আমি তোমাদেরকে শপে নিয়ে যাব, কিনা দিব, জনপ্রতি 1 টাকা। এখন এইটা বুঝে যখন শুক্রবার আসে, শুক্রবারের লাস্ট ডে, এই দিন যদি না নেই, তখন মুসরামুসরি শুরু করে। গত 1 সপ্তাহ ধরে কিন্তু প্রতিদিন লোভ দেখাইছে যে এইটা। তো 1 সপ্তাহ ধরে দিলে না, কিন্তু দ্বিতীয় সপ্তাহে কি হয় জানেন, 7 দিনই এদের নিয়ে যাইতে দোকান দিতেই হয়। ওইটাই হচ্ছে যে বাঙালিরা বুঝাইতে পারতেছেন এখন ডাইনে না বামে, উত্তরে না দক্ষিণে।
কিন্তু বাঙালি ঠিকই বুঝে সময় মতন দেখবে যে এমন থাবরটা দিব না যে এই থাবরের কেয়ামত হয়ে যাবে। সুতরাং এই যে শফিকুর রহমান, উনি তো একসময় মনে হয় সিলেটের আমির ছিলেন, উনি এখন কেন্দ্রীয় আমির। কোথায় জানি কোন কলেজে জানি একদিন অধ্যাপনা পড়াইছেন, উনি হয়ে গেছেন অধ্যাপক। ওই যে আপনি আছে না, এই যে মারা গেছে যে হাদি ঢাকা শহরে কোন একটা কলেজের নাকি উনি নাকি পড়াইতেন। উনার সময়ের 7 বছরের বউ পোলাপানের কথা জীবনে কোনদিন দেখিনি না হাদিরে, কিন্তু উনিও শিক্ষক, অমুক কলেজের শিক্ষক, জামাত নিয়ন্ত্রিত কলেজে। তো এদের কাছে একটা ভালো কি আশা করবেন? এদের কাছ থেকে আশা করার কিছু নাই। যুদ্ধবাজ একটা দেশ যুদ্ধবাজ। আপনারা এক গ্রুপ যান খোমেনির জন্য দোয়া করতে, আরেক গ্রুপ এখানে খোমেনিরা যারা মারছে তাদের নিয়ে নৃত্য পরিবেশন করেন, আরেক গ্রুপ রাস্তায় ছাড়ছেন কি খোমেনি হত্যা বিচার চাই। এক মুখে কত রকম কথা কন। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আপনার এই টোকাই যারা আছে, যেটাকে আপনি জুলাই আন্দোলন বলেন, আমি এটাকে টোকাইদের আন্দোলন বলি, আমি জঙ্গিদের আন্দোলন বলি, আর জঙ্গিদের সমাবেশ বলি। আসলে আন্দোলন শব্দটা অসম্ভব রকমের একটা পবিত্র শব্দ আমার কাছে। এটাকে আমি একটা জঙ্গি সমাবেশ বলি। এইটার বিরুদ্ধে যারা একেবারে আমি যেটা দেখেছি, প্রথমে কয়েকটা ইয়াংদের পেজ ছিল, সেখানে মুজিবিয়ানস, তারপরে মুজিব স্প্রিং, এই ধরনের কয়েকটা পেজে আমার দেখা প্রথমে এই শব্দগুলো ব্যবহার করা হয়। এই শব্দটার একটা সরল মানে আমার সবসময় মাথায় এসেছে যে এই জুলাইকে পরিত্যাগ করি। হ্যাঁ, কিন্তু এক একটা ট্রান্সলেশন তো এক এক রকম হয়, বোঝা পড়ারও ভিন্নতা থাকে, সেটা হতে পারে, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। তবে আমার কাছে মনে হয়েছে যে জুলাইকে পরিত্যাগ করছি, অর্থাৎ এই যে জঙ্গি টোকাই চোর ছেচরা যারা আছে, যারা একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে জঙ্গি আন্দোলন করেছে এবং তো নির্বাচিত তো মানে সরকারের মাননীয় পরিত্যাগ করার প্রধানমন্ত্রী কোনো শেখ ভালো হাসিনাকে পরিত্যাগ আমি করা একটু বা শেষ এর করি। কোনো ভালো সমার্থক শব্দ নাই, মানে এরকম অশ্লীল শব্দের ব্যবহার কেন? কোনটার মানে আপনি অশ্লীল বলছেন শব্দ? জুলাই পরিত্যাগ করি, এর অর্থ হচ্ছে জুলাই পরিত্যাগ করি। তো পরিত্যাগ করা নিজেই একটা কেন আপনি বা আপনি আপনি কখনো কাউকে পারফিউম ব্যবহার করতে দেখেন নাই এফসিইউ কে? তো হ্যাঁ, ওইটা তো আপনার ওইটা আপনার চিন্তার উপরে ডিপেন্ড করবে। এটা নিয়ে মামলা হয়েছে ইংল্যান্ডে, হুম একটা বড়সড় মামলা হয়েছে। এফসিইউ কে শব্দটা খুবই অশ্লীল, হুম ঠিক আছে, কিন্তু এফসিইউ কে পারফিউম যেটা আছে সেটা বা টি শার্ট যেটা আছে সেটা পরে ইংল্যান্ড আমেরিকাতে মানুষজন ঘুরে হুম বেড়াচ্ছে, এবং এটা খুবই বিখ্যাত একটা ব্র্যান্ড। কিন্তু আপনারা তাহলে তো এটাকে আপনি তো এখন আসলে আপনারা ওইটার অশ্লীল আবিষ্কারককে ভাবেই আপনি গিয়ে প্রেজেন্ট যদি করছেন। বলেন, না, ওইটার আবিষ্কারককে আপনি গিয়ে যদি বলেন, আপনার মাথাতে আর অন্য কোনো শব্দ আসলো না, শব্দটা তো আসলে তাদের মাথাতে আসা উচিত যারা এটাকে খারাপ শব্দ মনে করছে। আমি তো খারাপ শব্দ মনে করছি না এটাকে। আমি আপনাকে যদি এই যে এখন কেউ জুলাই এরকম শব্দ বলে, সিডিআই, আপনি কি এটাকে খারাপ শব্দ মনে করবেন না? কোনটাকে মানে কোনটাকে ধরেন যদি খারাপ আপনাকে শব্দ উদ্দেশ্য বলি, করে যদি এই শব্দটা ব্যবহার করে, আপনি কি খারাপ শব্দ মনে করবেন আমি নাকি? যদি এটাকে খারাপ শব্দ মনেই করতাম, তাহলে আমি এটাকে ডিফেন্ড করতাম কেন? ডিফেন্ড করছি কেন? আমার কাছে এটা মনে হয় না বলেই তো করছি। আপনার কি মনে হয় যে আমি দুই যাত্রাতে আমার দুই রকম চেহারা থাকবে? হুম একেবারেই না। সিডিআই যদি শব্দটা কারো মনে হয় যে তিনি এ পরিত্যাগ অর্থে ব্যবহার করছেন, ফাইন। হুম হ্যাঁ, আমি পরিত্যাগ অর্থে জিনিসটাকে মনে করি, তাই আমার কাছে এটাকে খারাপ মনে হয় না। আচ্ছা আমার চিন্তা ভাবনা খুবই সরল সোজা, আমি হ্যাঁ, চিন্তা কিন্তু ভাবনাতে খুবই এটির পরিচ্ছন্ন। অর্থ যে আপনি আসলে আপনি কি পরিত্যাগ ভাবছেন, না। বাই দ্য ওয়ে? হ্যাঁ, সিডিআই দিয়ে আপনার কি মনে হয়? না, আমি এসব শব্দ আসলে অনলাইনে মানে উচ্চারণ করতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না, এবং না, মানে আপনি কি ভাবেন প্রথমে আমি জানি না। আপনি কি ভাবেন জানি না। আপনি কি পরিত্যাগ ভাবেন না নাকি অন্য কিছু না, ভাবেন? আমি আসলে পরিত্যাগ ভাবি না। আমি জানি এটার একটা অন্যরকম মিনিং আছে। এটার কি আর কোনো মিনিং আছে নাকি এটার অর্থ Well, আমি পরিত্যাগ জানি করা? না। আপনি জানেন না? আমি অবশ্য জানি না। আমার জানা নাই। আমি জানি না আপনি কি জানেন, বাট আমার কাছে এটাকে পরিত্যাগ মনে হয়। আচ্ছা, আমি অন্য কিছু কখনো আসেইনি, আমি সিডিআই জানি না শব্দের কেন। অর্থ পরিত্যাগ করা। মানে ওই অর্থে, ওইটার অর্থ এটার মানে না। সিডিআই তো কোনো অর্থই নাই আসলে। আচ্ছা মানে ওই অর্থ যদি আপনি চিন্তা করেন তাহলে তো কোনো শব্দই নেই। এফসিইউ এর কোনো অর্থ আছে? হুম অর্থ নাই তো। হুম এই জিনিসটাকে যে যেভাবে ট্রান্সলেট করে, আমার যেই মেন্টালিটি বা আমার যে চিন্তা, সেই চিন্তার মধ্য দিয়ে আমি এটাকে পরিত্যাগ বলে মনে করি। আচ্ছা, মানে ধরেন অনেকের মধ্যেই দেখা যায়, আপনাদের মধ্যেই যদি বলি, নিজেদের মধ্যেও আপনারা এরকম অনেক শব্দের ব্যবহার করে পাল্টা আক্রমণ আপনাদের মধ্যে দেখা যায়। যদি বলি আপনাদের নিজেদের অ্যাক্টিভিস্ট যারা আওয়ামী লীগের খুব এই আপনাদের কারা কারা? নাম জানা, আপনি আপনার কে কথা কে? বলবো অমির রহমান পেয়াল বা সুলতানা রহমান, ওনাদের অমির রহমান পিয়াল কে? আমি ঠিক চিনতে পারছি না। আপনি তাকে নিয়ে অনেক বক্তব্য দিয়েছেন।
আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। কে আমাকে আরেকবার মেমোরি রিফ্রেশ করেন। উনি আওয়ামী লীগের পক্ষে একজন অ্যাক্টিভিস্ট, আপনি তাকে ব্রিগেডিয়ার আমি বলেন, আমি এই আপনি মুহূর্তে তাকে ব্রিগেডিয়ার আমি বলেন। এই মুহূর্তে ওনার নামটা মনে করতে পারছি না, বলে দুঃখিত। আপনার এই কথা কি মানে দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য হবে, মানে আপনাকে যারা চেনেন তাদের না, কাছে? মানে ব্যাপারটা বিশ্বাসযোগ্যের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমার মেমোরি রিফ্রেশের ব্যাপার। এই আচ্ছা, মুহূর্তে আপনি আমাকে যদি ধরেন অনেক কিছু আছে এটা আমি মনে করতে পারি না, এই মুহূর্তে আমি নামটা মনে করতে পারছি। উনি কি করেন, উনি কিসের জন্য বিখ্যাত বা আচ্ছা, কুখ্যাত? আপনি ডাক্তার দেখাতে পারেন, মানে মেমোরির যদি মনে করেন মেমোরির ওয়েল, জন্য আমি অনেকটা আমি ডিমেনশিয়া আমি জাতীয় খুবই অসুখ। অ্যাপ্রিসিয়েট করি আপনার হ্যাঁ, সাজেশন, হ্যাঁ। বাট আই আচ্ছা, উইল। আমার মনে হয় না আপনি যে যেহেতু কোনো ব্যক্তির নাম মনে করতে না পারার জন্য আমাকে ডাক্তার কাছে যেতে হবে। কারণ অসংখ্য অপান্ত তুচ্ছ ব্যক্তিদের হ্যাঁ, নাম আমি হ্যাঁ, অনেকের নাম মনে রাখতে পারি না, হ্যাঁ, তার কিন্তু জন্য আপনি আমাকে আপনি ডাক্তার তাকে যদি নিয়ে দেখাতে ভিডিও হয় করেছেন, তাহলে লক্ষ বক্তব্য লক্ষ মানুষের দিয়েছেন। ডাক্তার কাছে যেতে হবে। মানে ধরেন আমি এই কারণে বললাম, আমিও একটু মানে ফান করেই বললাম একরকম, কারণ আপনি তাকে নিয়ে বক্তব্য দিয়েছেন, তার সমালোচনা হতে পারে। করেছেন। আমি এই পৃথিবীতে প্রচুর আলাপ করেছি ছোটবেলা থেকে এখন পর্যন্ত, সবার নাম আমার মনে নাই। আচ্ছা, আচ্ছা, স্পষ্ট আপনি একদমই নাম মনে করতে পারছেন না, তাহলে আর এই বিষয়ে খুব আলোচনায় না যাই। আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যেও একটা কোন্দলের কথা শুনতে পাই। অনেকে বলেন যে মানে যেমন ধরেন অফলাইনে অনানুষ্ঠানিক আলোচনায় মানে টক শোতে কথা বলবার আগেও অনেকে চিন্তা করেন যে এই কথা বললে আমার পেছনে লাগবেন, অনেকে এইরকম পেছনে লাগা শব্দটা আমি শুনেছি আর কি। ফলে আমি খুব নাম রেফার করে বলছি না, কিন্তু আসলে কি এরকম ব্যাপার আছে কিনা, আপনি যেহেতু জানেন দলের ভেতরের অনেক খবর। বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে একটা কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে যে ধরেন এই দলটি একটি মাল্টি ক্লাস পার্টি। এখানে মিলিয়নিয়ারও আছে, এখানে প্রান্তিক লেভেলের মানুষও আছে, দিন খাই আনে দিন আনে দিন খাই মানুষও আছে। সো এই দলটিতে নানান ধরনের অর্থনৈতিক স্তরের বিন্যাসের, নানান ধরনের শিক্ষার ক্ষেত্রে বলেন, মানে নানান ধরনের সেক্টর থেকে মানুষ এখানে এসেছে। ফলে এই পার্টিটি যেভাবে অপারেট করে বা যেভাবে কাজ করে সেটাকে আপনি ধরেন এভাবে বলতে পারেন যে ধরেন জামাত ইসলামীর একটা সেন্ট্রাল থেকে নির্দেশ আসলো, সবাই মাথা নিচু করে আজকে সারাদিন বসে থাকবে, তারা মাথা নিচু করে বসে থাকবে। এটা ভালো না খারাপ এটা নিয়ে প্রশ্ন করার সুযোগ নাই। আমি যেটা অন্তপক্ষে আমার অভিজ্ঞতাতে দেখেছি, বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটা মানুষ কেন করে, যেখানে কথা বলবার স্বাধীনতা রয়েছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন একটা কথা বলেন বা একটা ইস্যু নিয়ে আলোচনা করেন, সেখানেও কিন্তু পাল্টা প্রশ্ন হয় যে আপা এটা কেন করব বা এটা করাটা কি ঠিক হবে। অর্থাৎ এই যে বাক স্বাধীনতা, এই যে প্রশ্ন করবার যে স্পেস, সেটা বাংলাদেশ আওয়ামী লীগে আছে। ফলে আপনি যদি প্রশ্ন করবার স্পেসকে কোন্দল বলেন, আমার কাছে মনে হয় সেটা খুব বেশি বেশি হয়ে যাচ্ছে আর কি। মানে আমার কাছে মনে হয় যে চিন্তার ভিন্নতা কোন্দল হতে পারে না। কোন্দল কাকে বলি? আপনি তাহলে মনে করেন আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে কোনো কোন্দল নাই, মানে বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব? ডেফিনেটলি নট। আমি এটাকে এই একটা ব্যাপার আমি আপনাকে খুবই দায়িত্ব নিয়ে বলতে পারি, একেবারেই না। স্পষ্ট, আপনার বক্তব্য স্পষ্ট। কিন্তু যেই নেতৃত্বে আওয়ামী লীগের এই ঐতিহ্যবাহী দলটার এই পরিণতি হলো, সেখানে কি কোনো কি পরিবর্তন, পরিণতি হয়েছে? ক্ষমতাচ্যুত হতে হয়েছে, পলাতক থাকতে হচ্ছে আওয়ামী লীগ? ক্ষমতাচ্যুত হতে হয়নি তো এটা আপনি ভাবছেন। একটা জঙ্গি আক্রমণে যদি মানে মাননীয় প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে আনা হয়, এই স্ট্রাগল পিরিয়ডটাকে আপনি যদি এইভাবে বলতে চান ক্ষমতাচ্যুত, তাহলে আপনি বলতে পারেন। আমি বরঞ্চ বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন সংগ্রামরত রয়েছে, পবিত্র সংগ্রামে রত রয়েছে। তাহলে মানে ক্ষমতাচ্যুত নাকি ক্ষমতায় আছে এখনো? যেমন মুক্তিযুদ্ধ, এটা একটি পবিত্র সংগ্রাম ছিল। ফ্রেঞ্চ বিপ্লব একটা সংগ্রাম ছিল। এরকম অসংখ্য বিপ্লবের নাম আমি আপনাকে বলতে পারি। ভিয়েতনাম ওয়ার একটা সংগ্রাম ছিল। আমরা সংগ্রামে রত রয়েছি। আমরা এই জঙ্গিদেরকে হটিয়ে আবার এই দেশটাকে স্বাধীন করতে চাই। আমরা সংগ্রামে রত রয়েছি। সংগ্রামে রত নিশ্চয়ই, সেটিতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা তো মানে আওয়ামী লীগ তো ক্ষমতাচ্যুত হয়েছে, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল। ক্ষমতাচ্যুত কেন বলছেন? ক্ষমতা কোনটাকে ক্ষমতা বলে? জোর করে কোনো কিছু নিয়ে না ক্ষমতা বলে? তার মানে আমরা ক্ষমতাচ্যুত যদি হয়েছি, অন্য কেউ ক্ষমতাতে আছে, তো যারা জোর করে ক্ষমতা নেয় ওইটা ক্ষমতা? ওইটাকে আপনার ক্ষমতা মনে হয় নাকি? তাহলে ওটাও বলেন। আপনি তাহলে এইভাবে বলেন আপনারা ক্ষমতাচ্যুত হয়েছেন, যারা জোর করে ক্ষমতা নিয়েছেন তার কথা বলেন। তাহলে আমি জিনিসটা একটু ডিফারেন্টটা হোক। আপনি যেটা বলছেন তাদের মনে হয় যে আমাদের ক্ষমতা চলে গেছে, আমরা খুবই ছেড়ে দিয়েছি। বাংলাদেশের শাসনভার কাদের হাতে? যদি জিজ্ঞাসা করি আপনার কাছে বাংলাদেশের শাসনভার, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোন দলটি আছে, শাসন করছে কারা? এই মুহূর্তে জোর করে আছে, অবৈধভাবে আছে তারেক রহমান আছে, জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি,
তারা এই মুহূর্তে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, এবং আরেকটা অবৈধ ক্ষমতা দখলদারি ছিল হচ্ছে ইউনূস, তার থেকে সেটা পেয়েছে একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে। কিন্তু ধরেন আপনি বলছেন সেটি, কিন্তু দেশীয় আন্তর্জাতিক স্বীকৃতি তাদের আছে। ধরেন যেই দেশটিতে আপনার নেত্রী আশ্রিত আছেন সেই দেশটিও তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, স্বীকৃতি দেশি বিদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আছে, দেশের এটা মানুষ ভোট এটা দিয়েছে। এটা 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 ডিপ্লোম্যাটিক এটা ডিপ্লোম্যাটিক রুল। এখানে যখন আপনার বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখনও আপনার ভারতের শরণ সিং এসে দেখা করেছেন, তারপর অন্যান্য দেশ স্বীকৃতি দিয়েছে, এগুলোতে কিছুই প্রমাণিত হয় না। তাহলে আপনার কিসে বাংলাদেশে প্রমাণিত যখন হয়, মানে এরশাদ কিসে ছিল, প্রমাণিত ডিক্টেটর হয়? ছিল, এরশাদের ক্ষমতা তো অবৈধ ঘোষণা করা হয়েছে, আপনি জানেন। তাকে জাতিসংঘে ভাষণ দিতে দেওয়া হয়েছে না? তারপর আপনার যখন জিয়াউর রহমান বন্দুকের নলে ক্ষমতা দখল করেছে, সে জাতিসংঘে ভাষণ দিয়েছে না? তো বা ধরেন পৃথিবীর এরকম আপনারা অসংখ্য তিনবার অবৈধ অসংখ্য নির্বাচনের মাধ্যমে ডিক্টেটর, ক্ষমতা আপনার দখল ইদি করেছেন। আমিন ইদি আমিন আপনার ভাষণ দেয় নাই? দিয়েছে তো। অনেক দেশ স্বীকৃতি দিয়েছে। ইংল্যান্ড স্বীকৃতি দেয়নি? দিয়েছে তো। তো এরকম অসংখ্য ডিক্টেটর, গাদ্দাফি বছরের পর বছর শাসন করেছে। যে গণতন্ত্রের কথা বলে, এই মধ্যপ্রাচ্যে তো কোনো গণতন্ত্রই নাই, সেখানে আমেরিকা সাপোর্ট দিচ্ছে না। তো যারা মানুষ মারছে, যে ইসরায়েল, যারা লক্ষ মানে লক্ষ এই সাধারণ মানুষকে সমালোচনাগুলো মারছে, খুব যৌক্তিকভাবে এদেরকে তো আপনি স্বীকৃতি করতেই পারেন। দিচ্ছে। এই সরি, সমালোচনা বুঝতে পারছি মানে নাকি? বলছিলাম যে খুব যৌক্তিকভাবেই আপনি এই সমালোচনাগুলো করতে পারেন, কিন্তু তবুও তো হ্যাঁ, তারা সমালোচনা না, শাসন হয়। আমি বাংলাদেশের প্রেসিডেন্ট আছে, আমি আপনাকে একটু স্মরণ করে দিতে চাই। 1975 সালের পরের মোশতাক, সায়েম এবং জিয়াউর রহমানের ক্ষমতাকে অবৈধ বলে এটাকে বাতিল ঘোষণা করা হচ্ছে পঞ্চম সংশোধনীর রায়ে। আপনি সেটা জানবেন। সপ্তম সংশোধনীর যে রায়, ওইটাকে কিন্তু বাতিলের রায়ে পরিষ্কারভাবে এরশাদের ক্ষমতা দখলকে অবৈধ করা হয়েছে। এবং আপনি ওই পঞ্চম সংশোধনীর তোফাজ্জল হোসেনের রায়টা পড়ে দেখবেন যে মার্শাল ল বলে কোনো ল নাই, আর কোনো অবৈধ ক্ষমতা দখল যেটাকে বলা হয় এইটা কোনোভাবে করা যাবে না। এবং আমাদের সংবিধানের সাতের খতে পরিষ্কারভাবে লেখা আছে এগুলো শাস্তি কি আছে। সুতরাং 5ই আগস্ট দুপুরবেলার পর থেকে যা হয়েছে 2024-এর সবকিছু অবৈধ। বাংলাদেশে এর আগেও এটার প্রেসিডেন্ট আছে, যেমন 75 সালে 15ই আগস্টের পরে সমস্ত কিছুকে অবৈধ ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে সেই সময় বিচারপতিরা পলিসি রিজনে, যেমন কারো যদি এখন বিয়ে হয় 2024-এর পরে, ওই বিয়ে তার ভবিষ্যতে বাতিল করা যাবে না। কিন্তু এইটাকে বলে হচ্ছে যে মানে এক ধরনের টোকেন, এক ধরনের সিম্বল, যে এই শাসনভারটাকে অবৈধ ঘোষণা করা, যেটা বাংলাদেশের আদালতে এটার প্রমাণ রয়েছে পঞ্চম সংশোধনী। আপনি ভালো করে পড়ে দেখবেন। আপনি নিজেও তো আইনের ছাত্রী, আপনি হয়তো জেনে তার থাকবেন মানে নিশ্চিত। 15ই আগস্টের পর এবং যত একইভাবে যে সরকার আসছে এই যে সব ইউনূস অবৈধ। এসেছে, ইউনূস যে এসেছে, ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো গভর্নমেন্ট বাংলাদেশের সংবিধানে আছে? এই কথা তো আপনার সাথে আমি অনেকবার অনেক বলেছি। আলোচনা আপনি আবার আমাকে ওই জায়গাতে যদি আনেন, তাহলে আপনাকে আমি জানতে চাবো যে ইন্টারিম গভর্নমেন্ট বলতে কিছু নাই, যেটার কোনো অস্তিত্ব নাই। তারা নির্বাচন করেছে, সেই নির্বাচন কোনো নির্বাচন? মানে এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল সিচুয়েশন। তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট আছে। বাংলাদেশে শুনেছেন কোনোদিন যে 2 পাসপোর্টে দ্বৈত নাগরিকত্ব ইলেকশন করা যায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে? কারণ এনআইডি হয়ে যায়। আপনি করতে পারবেন এনআইডি? আপনি একবার ট্রাই করেন না। আমি তারেক পারবো না, রহমানের কিন্তু হয় আপনাদের কিভাবে? সময়ে তারেক ওইরকম রহমানের তো এরকম ব্রিটিশ পাসপোর্ট ঘটনা কি আছে। নিজু মজুমদার এগুলো তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট আছে, সে কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো? ওই যে 2-3 ঘন্টার মধ্যে আমাদের হয়ে কাছে যায়। প্রমাণ আছে। ওই যে 2-3 উনি ঘন্টার উনি মধ্যে ব্লু হয়ে অ্যান্ড যায়। হোয়াইট ব্লু অ্যান্ড হোয়াইট কনসালটেন্সি একটা ফার্ম খুলেছেন ইংল্যান্ডে। সেখানে তিনি তার পরিচয় দিয়েছেন ব্রিটিশ নাগরিক। আমরা জানি তিনি অ্যাসাইলাম পেয়েছিলেন, অ্যাসাইলাম পাওয়ার পরে উনি ব্রিটিশ নাগরিক হয়েছিলেন, এটা আমরা জানি। এটা তো মানে উনি তো অন্যায় কিছু করেন নাই, তিনি ওই দেশের আইন অনুযায়ী করেছেন। কিন্তু এটা লুকালেন কেন? এখন তিনি এটা লুকাচ্ছেন কেন? কারণ লুকাচ্ছেন হচ্ছে কারণ দ্বৈত নাগরিকত্ব থাকলে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। সিম্পল। হ্যাঁ, মানে তাহলে এগুলাকে আপনি কোন আইন বলবেন, এগুলাকে আপনি ক্ষমতা বলবেন, সেখানে আপনি আমাদেরকে বলতেন ক্ষমতাচ্যুত। ব্যাপারটা এমন যে খুবই একটা আনন্দিত একটা ঘটনা, একেবারে এই ব্যাপারটা তা না। এটা দুঃখের একটা ব্যাপার যে কিন্তু একটি ধরেন নির্বাচিত সরকারকে 3 বার কিছু অবৈধ জঙ্গি নির্বাচন আক্রমণ করে, করেছে। মানে ভোটারবিহীন নির্বাচন করে 3 বার মানুষের কোনটা ভোটাধিকার, ভোটারবিহীন মানে নির্বাচন ধরেন ছিল? 14, কোনটা 18, ভোটারবিহীন নির্বাচন 24, ছিল? 14, 18, 24 সেই কবে নির্বাচনগুলো। কবে সরি আমি বুঝিনি কবে। 14, 18, 24। 2014 ইলেকশনে বিএনপি তারপর অন্যান্য দল আসেনি। বাংলাদেশ আওয়ামী লীগ সাংবিধানিক ভাবে তাদেরকে ইলেকশন করতে হয়েছে, ঠিক আছে। 2018 ইলেকশন হয়েছে, যেটাকে আপনারা নানান ভাবে সমালোচনা করেন, দ্যাটস ফাইন। বাট আমার আন্ডারস্ট্যান্ডিং এর আগে আমি আলোচনা করেছি, এটিকে আমি খুবই ভালো একটা ইলেকশন মনে করেছি, এবং আমি নিজে সেই ইলেকশনে নানান ধরনের কেন্দ্রে গেছি, আমার কাছে ঠিক মনে হয়েছে। 2024 ইলেকশনে এরপরে আপনার যখন এরা বর্জন করেছে, আপনার বিএনপি আর অন্যান্য জাতীয় পার্টি তো না, বিএনপি এবং অন্যান্য যে দলগুলো আছে, যে জঙ্গি দলগুলো আছে, তারা এটা বর্জন করেছে। তাহলে 2026 ইলেকশন কি ইলেকশন ছিল, যদি আপনার কাছে ওই ইলেকশন গুলো খারাপ মনে হয়? বাংলাদেশে 2026-এর ইলেকশনই সবচাইতে বড় এরকম ভাবে খুব দলটি, দারুণ নির্বাচন আপনি 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 যেভাবে আমাকে বলছেন। এটা বলেন 1996 সালের ইলেকশন যে বিএনপি করেছে সেটা কিসের ইলেকশন ছিল? আর 2026 ইলেকশন কি ছিল? 1986 ইলেকশন কি ছিল? 1988 ইলেকশন কি ছিল?
বলেন না শুনি একটু আপনার কাছে। হুম, হুম। 1978 সালে ইলেকশন কি ছিল? না, আমাদের সব নির্বাচনই প্রশ্নবিদ্ধ, একদম প্রশ্নহীন কোনো নির্বাচন আমি অন্তত মনে করতে পারি না যে এই নির্বাচন নিয়ে তো কেউ আর প্রশ্ন বলেন না করবে। তো, বলার সময় তো শুধু না, না, আপনি না, 14, 18, না 24 নিয়ে 14, বলেন, 18, 24 26 নিয়ে বলি, বলেন একটু। 14, 18, 24 বলি, কারণ 14, 26 18, 26 24 নিয়ে মানুষ বলেন না। ভোট দিতে আচ্ছা পারে। 26 নিয়ে বলেন। হ্যাঁ। 26 ইলেকশনটা কি হয়েছে? খুব না, ভালো ইলেকশন হয়েছে। 26-এর নির্বাচন নিয়ে যখন আমি যারা নির্বাচন করে জয়ী আছেন বা যখন বিরোধী বলবেন দলে তখন, আছেন, এখন আপনি বলবেন তাই তো? তাদেরকে আমি প্রশ্ন করি যে মানুষের যারা আওয়ামী সমর্থক ছিল তাদের অপশনটা গেল কোথায়, তারা কেন ভোট দিতে পারলো না? এই প্রশ্নটা আমি তাদেরকেও করি। ব্যারিস্টার নিজু শুধু মজুমদার, আওয়ামী সমর্থক কেন, বাংলাদেশ আওয়ামী লীগ যে ইলেকশনটা করতে পারলো না সেটা নিয়ে আপনি সমালোচনা করছেন না তো? ওইটার কি কোনো ধরনের এখতিয়ার আছে বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করবার, আইন অ্যামেন্ড করবার? মানে আপনি কি জানেন যে আপনারাও করেছিলেন, আওয়ামী লীগও করেছিল সন্ত্রাস এই বিরোধী প্রশ্ন। আইনটাকে কিভাবে ব্যান করা হয়েছে আপনি জানেন? মানে সন্ত্রাস বিরোধী আইনের 18-1 ধারা আপনি যদি একটু পড়ে দেখেন সেখানে কি নতুন করে অ্যামেন্ড করা হয়েছে। সরকার যদি মনে করে, মানে ও জাস্ট মনে করলেই হবে, হুম, আর কিছু লাগবে না। মানে আওয়ামী এবং লীগ কাউকে যদি জামাত accuse ইসলামকে করা নিষিদ্ধ হয়, করেছে, এই সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে অগাস্ট মাসে। সেটা কিসের আলোকে করেছে? সন্ত্রাস নির্বাহী বিরোধী আইনে। এখন তো আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। শিবির নিজেই বলছে যে এই পুরো মেইহেমটা তারা তৈরি করেছে। এখন তো মনে হয় না এটা নিয়ে আপনার কোনো অত্যুক্তি থাকার কথা, যে এত বড় মেইহেম যারা তৈরি করে, এত বড় ঘটনা যারা ঘটায়, সবচেয়ে বড় ভাবে তাদের নিবন্ধন তো বাতিল হচ্ছে হাইকোর্টে। হুম। কোর্টে আপনি সেই রায়টা পড়ে দেখেন, তা ব্যারিস্টার তানিয়ামি সেই লয়ার ছিলেন, আপনি দেখেন সেখানে। ওটা তো তাদের নিবন্ধন আপনাকে ওই বাতিল রায়টা তো হয়েছিল। পড়তে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ কোন নির্বাহী আদেশে এত বছর ধরে তাদের উপরে প্রেশার ছিল, আপনার গণজাগরণ মঞ্চ থেকে শুরু করে সবাই বলেছে আপনারা কেন এটা নিষিদ্ধ করেন না। আওয়ামী লীগ বারবারই বলেছে আমরা একটা রাজনৈতিক পার্টি, আমরা আসলে ব্যাপারটাকে রাজনৈতিক ভাবে এইভাবে না, এটা যদি আদালতে হয় ভালো কথা। তো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে তো লেখাই ছিল যে যারা যুদ্ধাপরাধী, যারা হচ্ছে যে 71 মানুষ গণহত্যা করেছে, তো যারা 71 মানুষ গণহত্যা করেছে তাদেরকে ব্যান করলে আপনার খারাপ লাগে, বা আপনার মনে হয় যে এটা কোনো খারাপ কাজ হচ্ছে? তো এখন তো সেম যুক্তি দেওয়া হচ্ছে, যারা 24-এ গণহত্যা করেছে তাদেরকে ব্যান করলে খারাপ লাগে? 24-এ কোথায় গণহত্যা হয়েছে এটা মানে শুনি আপনার কাছে। মানে আমার ভাষ্য না, আমি কতজন বলছি কতজন মারা গেছে? জাতিসংঘ হ্যাঁ, বলছে 1400 জন, জাতিসংঘ বলছে 1400 জন। জাতিসংঘ বলেছে 14 জন। জাতিসংঘ যে 1400 জন গণহত্যা বলেছে শব্দটা আমরা নিয়ে সেটা অনেক, রিবার্টাল মানে করেছি। গণহত্যা শব্দটা নিয়ে আমরা আপত্তির সেটা জায়গা রিবার্টাল থাকতেই পারে। সরকারি যে গেজেট সেখানে বলা আছে 844 জন, হুম, তার মধ্যে 66 জন ফেরত এসেছে আবার। হুম, এর আসলে মধ্যে 100 জনের কথা, 100 জন মানে প্রথম আলোর যে রিপোর্টে সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় ফেরত আসছে। 844 জন, আচ্ছা আমি ধরে নিচ্ছি আপনার কথা, 844 জন। এই 844 জনের কথা বলছে সরকারি গেজেটে, 1400 জন বলছে জাতিসংঘ। কোনটা সত্যি কথা? তারপরে এরা আবার বলতে চাইছে 2000 জন, কেউ বলছে লক্ষ লক্ষ মানুষ। এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী কয়জন, পুলিশ কয়জন, এই 844-এর মধ্যে পুলিশ কয়জন আছে, এগুলো আমরা বিবেচনা করে দেখেছি। আওয়ামী লীগের নেতাকর্মী কজন আছে, কারা মেরেছে? আমরা কি সেটা এখন পর্যন্ত কোনো রায় হয়েছে যে কারা মেরেছে, কিভাবে মেরেছে? আমরা তো প্রতিদিন দেখেন শারমিন আপা, যদি আমরা ধরেন কথা বলতাম 5ই অগস্টের পরে, আমি আপনার এই কথাটাকে একটা বলতাম যে এমন একটা ঘটনা ঘটেছে হঠাৎ করে, কিন্তু এই 2 বছর পরে আমরা কত ভিডিও দেখেছি, তারা বলছে যে আগুনে পুরাইছি আমরা। ওই যে দাঁড়িয়াল একটা লোক বারবার খুব গর্ব করে বলছে, আরেকজন বলছে কাকরাইলের কি যেন বলছে যে আমি কিং সনি, আমি পুড়িয়েছি। তারপরে ড্যামনার একজন বলছে আমার হুকুম ছাড়া এখানে একটা বাসও পড়ে নাই বিএনপি। তো তারা নিজেরা প্রকাশ্যে এসে বলেছে তারা বাস পুড়িয়েছে, প্রকাশ্যে এসে বলেছে তারা আগুন দিয়েছে, পুলিশ হত্যা করেছে। আজকেও একটা ভিডিও সেভ করলাম যেখানে বলছে যে পুলিশ হত্যা তারা করেছে। এবং আজকে শিবিরের 2টা দেখলাম, যে সাদিক কায়েমের একটা বক্তব্য দেখলাম যে এই পুরো আন্দোলনটা শিবির করেছে। এই পুরো ঘটনাটা, আন্দোলন তো বলবো না, এই মেইহেম, এই সহিংসতাটা, এটা শিবির করেছে, এই সহিংসতা তারা করেছে। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য ছিল, এটা মঞ্জু বলেছে। বাউফল থেকে যে তথাকথিত নির্বাচিত হয়েছে শিবিরের যে ক্যাডার মঞ্জু, সে বলেছে তাদের উদ্দেশ্য ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার। তো ইন্টেনশন যদি থাকে একজন প্রধানমন্ত্রীকে হত্যা করার, সেটাকে কি আপনার কোনোভাবে আর আন্দোলন, কোনোভাবে সংগ্রাম এগুলো মনে হতে পারে আপা? আপনি আমাকে বলেন না, মানে আপনি আন্দোলন বলছেন না, কিন্তু ধরেন না, আপনি কি বলেন, না, না, আপনি কি বলেন যে আপনি আমাকে এটা যারা বলেন। বলছে যে না, এইটা আমার হত্যার উদ্দেশ্য ছিল অবস্থানটা পরিষ্কার প্রধানমন্ত্রী, করার। আমি আপনাকে প্রশ্নটা করি আপা, তারপর আপনি বলেন যে তারা বলছে যে প্রধানমন্ত্রীকে হত্যা করাই তাদের উদ্দেশ্য ছিল। এটাকে আন্দোলন বলবেন আপনি, নাকি আপনি বলবেন যে কিছু নিরীহ ছাত্রছাত্রীদেরকে না, নিশ্চয়ই ভুল হত্যা বুঝিয়ে করা কখনো রাস্তাতে কোনো নিয়ে আসা হয়েছে? হত্যা করা কোনো মহৎ উদ্দেশ্য হতে পারে না। কিন্তু ধরেন এই কথাটা যদি তাহলে আপনাকে এটাকে প্রশ্ন আন্দোলন করি, বলা যায়? আপনাকে আমি যখন এই আন্দোলন বলা প্রশ্নটা করি যায়? যে এরকম আপনি যেটাকে মেহ্যাম বলছেন, নানান রকম আখ্যায়িত করছেন যে আমি নানান বলছি, রকম আপনি হামলা, কি বলছেন? এটাকে মেহ্যাম মনে হয় আমি না আপনার এটাকে কাছে নাকি? আন্দোলন বলছি, যে এটা একটা আন্দোলন হচ্ছে। আন্দোলন বলেন কেন? আন্দোলন বলেন যেখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীকে মারাটাই তাদের উদ্দেশ্য ছিল, যেখানে বলছে তারা স্নাইপার এনেছে। লস্করে তৈয়বার যে মোজাম্মেল হাশমি, সে বলেছে যে এই আন্দোলনে তারা ছিল,
আপনি সেটা কেন বলছেন না? তাহলে এটা আন্দোলন কেমনে হয় যে নিশ্চয়ই লস্করে তৈবার মতো একটা সন্ত্রাসী সংগঠন জি নিশ্চয়ই এখানে বাংলাদেশে অনেক পক্ষ বাংলাদেশে আছে। এসেছে, এটা কিভাবে হয়? ব্যারিস্টার নিজামুদ্দিন সরি, স্যার, আমাদের কাছে অনেক কিছু এখন অস্পষ্ট, কিন্তু এখানে অনেক কিছু যে আছে সেই ব্যাপারে আপনার কাছে শুধু অস্পষ্ট আমি যখন বলি তখন, না না আর না বাকি সব কথা আপনি যখন না আওয়ামী ব্যারিস্টার লীগের কাছে নিজামুদ্দিন স্যার, বলেন আপনি যদি আপনার কাছে মনে হয় দিনের মতো ফকফকা। আপনার এটা যদি কেমন কথা? আমার অবস্থানটাই এত আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, আপনি আমার সবগুলো অনুষ্ঠান দেখবেন, তাহলে আপনি মনে হয় আমার অবস্থানটা আমি বুঝতেও তো পারেন, আসলে না আপনাকে বুঝলেও অন্য সমস্যা নাই। অনুষ্ঠান দিয়ে বিবেচনা করব না। হ্যাঁ, আমি বলবো যে আপনি আমাকে কি প্রশ্ন করছেন আর কি ব্যাখ্যা আমি দিচ্ছেন। সবসময় এখন মনে করেন যে আমি ব্যাপারটা আমি এমন যে আমার উনি অতীতে অতিথিকে অনেক ভালো কাজ করেছেন। হ্যাঁ না না, আমি যদি অতীতে 10টা ভালো কাজ করি আর একজনকে গিয়ে একটা ল্যাং মেরে ফেলে দেই, আপনি এটা বলতে পারবেন না একটা ল্যাং মেরে ফেলে কি হয়েছে? উনি 10 জনকে ল্যাং থেকে উঠিয়েছেন, হুম। এটা তো একটা উদাহরণ হতে পারে।